হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আলোচনা করবো তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকে বিষয়ের মধ্যে যুক্তরাষ্ট্র, আপনারা জানেন যে আমরা যুক্তরাষ্ট্রের বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা করি, বাট আজকে বাংলাদেশ প্রসঙ্গে অনেক আলোচনা করব। বাট যুক্তরাষ্ট্র বিষয়ে যেটা আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি মেয়র ইলেকশন, এই বিষয়টি আজকে একটু আমরা জানার চেষ্টা করবো। বাট বাংলাদেশ বিষয়ে যে বিষয়টি, যে কারণে আমরা আজকে বাংলাদেশ বিষয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে যে আপনারা জানেন জুলাই সনদ, যেটা কেউ বলছেন ঐতিহাসিক, আওয়ামী লীগ তাতে আপনার ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ইভেন এনসিপি বলেছে যে জুলাই সনদ যারা স্বাক্ষর করেছেন তারা জনগণ থেকে ছিটকে পড়েছেন। এবং জুলাই সনদের এই যে প্রিপারেশন, এই প্রিপারেশনে আপনারা জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে ইনভলভ ছিল প্রফেসর আলী রিয়াজ এবং আমাদের প্রবাসী যিনি ছিলেন জনাব মনির হায়দার, তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তারা কাজ করেছেন দীর্ঘদিন। এবং গতকাল এই সনদ স্বাক্ষর হয়েছে। এই সনদ নিয়ে অনেক কথা আছে, অনেক বিতর্ক আছে। এই বিষয় নিয়ে এ পর্যন্ত এই জুলাই সনদ নিয়ে যারা কাজ করেছেন বা জাতীয় ঐক্যমত্য কমিশনের কেউ কোনো সাক্ষাৎকার দেননি। আমরা আজকে মনির হায়দারের সাথে এই বিষয়ে কথা বলবো এবং তিনি আজকে টাইম টেলিভিশনের দর্শক যারা আছেন তাদের প্রতি সম্মান এবং ভালোবাসা দেখিয়ে এই কথাগুলো বলবেন। আমরা তার সাথে জানার চেষ্টা করব যে এই ঐক্যমত্য কমিশনের মাধ্যমে বাংলাদেশে কি পরিবর্তন আসতে পারে, এই বিষয়গুলো আজকে জানার চেষ্টা করবো। এছাড়া অন্য যারা আছেন তারা এই জুলাই বিপ্লব, এই ঐক্যমত্য কমিশনের সনদের সই এবং ভবিষ্যৎ বাংলাদেশে নিয়ে কি চিন্তা করছেন এই বিষয়টি জানার চেষ্টা করবো। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন, যেটা বলছিলাম, মনির হায়দার আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে আছে জনাব মোহাম্মদ জাকারিয়া, যিনি জয়েন্ট কনভেনার এনসিপি। আমাদের সাথে আছেন প্রফেসর নকিবুর রহমান, যিনি নর্থ ক্যারোলাইনা ইউনিভার্সিটির ফিনান্স ডিপার্টমেন্টের অধ্যাপক, তিনি আমাদের সাথে আছেন। আমাদের সাথে যুক্ত হবেন জনাব শীতাংশু গুহ, যিনি মানবাধিকার কর্মী। আমাদের সাথে যুক্ত হবেন জনাব ইব্রাহিম চৌধুরী খুকন এবং জনাব সৈয়দ আলামিন রাসেল আমাদের সাথে যুক্ত হবেন। যাই হোক, শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। যাচ্ছি নাজমুল হাসান আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শনিবার অক্টোবর মাসের 18 তারিখ, সারা সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে আজকে নো কিং মার্চ, অর্থাৎ আমেরিকাতে প্রেসিডেন্ট আছে কিন্তু কোনো রাজা নেই এবং আমেরিকা কোনো রাজতন্ত্র নয়। এই বিষয়টি আমেরিকার জনগণকে আরো জোরালো ভাবে তুলে ধরার জন্য এই দ্বিতীয়বারের মতো এই নো কিং মার্চ অনুষ্ঠিত হয়েছে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে, প্রায় 2000-এর মতো শহর বলা যায়, ছোট বড় সবগুলো মিলিয়ে শহরে এই প্রতিবাদ এবং বিক্ষোভ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক শহরের টাইমস স্কোয়ারে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। তবে সবচেয়ে বড় বিক্ষোভটি এখনো পর্যন্ত যে যে তথ্য আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে সেটি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে, যেখানে বলা হচ্ছে প্রায় 2 লক্ষেরও বেশি মানুষ সমবেত হয়েছিলেন সেখানে। এবং নিউ ইয়র্ক, শিকাগোতে অনুষ্ঠিত হয়েছে, বস্টনে অনুষ্ঠিত হয়েছে, নিউ ইয়র্ক শহরে অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক শহরের এনওয়াইপিডি অর্থাৎ নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী 1 লক্ষেরও বেশি মানুষের সমাবেশ ঘটেছে নিউ ইয়র্কের একাধিক সমাবেশে। তবে পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত কাউকেই ভায়োলেন্স কিংবা সহিংসতার কারণে গ্রেফতার করা হয়নি এবং সমগ্র যুক্তরাষ্ট্র জুড়েই দেখা যাচ্ছে শান্তিপূর্ণভাবে মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে আয়োজকরা জানিয়েছেন যে গত জুন মাসে যে নো কিং বিক্ষোভ সমাবেশটি, নো কিং মিছিলটি অনুষ্ঠিত হয়েছে, সেই শোভাযাত্রাটি, তার চাইতে সেই সময় ধারণা করা হয়েছিল 5 মিলিয়নের মতো মানুষ সে সমাবেশে অংশ নিয়ে জানিয়ে দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র কোনো রাজতন্ত্র নয়, এখানকার প্রেসিডেন্ট কোনো রাজার মতন দায়িত্ব পালন করেন না, রাজা হিসেবে অভিযুক্ত হতে পারে না, রাজা হিসেবে পরিচিত হতে পারে না। সেই মেসেজটি দ্বিতীয়বারের মতো আজকে জোরালো ভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই সমাবেশগুলো থেকে। এবং ধারণা করা হচ্ছে, আয়োজকরা জানিয়েছেন যে এবারে বিভিন্ন স্টেটের যে সমস্ত তথ্য তারা এখন পাচ্ছেন, হিসাবগুলো মিলিয়ে দেখছেন, তাতে মনে হচ্ছে যে জুন মাসে যে 5 মিলিয়ন মানুষ অংশ নিয়েছিলেন, এবার তার থেকে আরো অনেক বেশি মানুষ অংশ নেবেন, এই হিসাবটি তাদের কাছে আসতে শুরু করেছে। এবং এখনো পর্যন্ত যদিও প্রায় 2500-এর মতো সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে। এবং আজকে আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে এটি শাটডাউনের মধ্যে এই প্রথম এই ধরনের
কোন শোভাযাত্রা, বিক্ষোভ আর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যদিও রিপাবলিকানরা এটিকে আন আমেরিকান অর্থাৎ অ আমেরিকান আমেরিকানদের ধাঁচের মধ্যে এই ধরনের সমাবেশ নাই এমনটি উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে ফেডারেল বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিলেন এবং ফেডারেল বাহিনীকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যবহার করার ইঙ্গিত দিয়েছিলেন, সেটি তার করতে হয়নি অবশ্য। কোথায় এখনো পর্যন্ত যে খবরগুলি পাওয়া গেছে, প্রতিটি স্থানে শান্তিপূর্ণভাবে এই নো নো কিং মার্চ অনুষ্ঠিত হয়েছে এবং সমগ্র বিশ্ব জুড়ে পৃথিবীর সকল দেশের সংবাদপত্রে আজকে শিরোনাম, সংবাদ মিডিয়াতে শিরোনাম এসেছে যে যুক্তরাষ্ট্রের নো কিং মার্চ, অর্থাৎ যুক্তরাষ্ট্রে কোনো রাজতন্ত্র নেই, সেখানে কোনো রাজাও নেই। এই মেসেজটি খুব গভীর জোরালো ভাবে আজকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যদিও ডেমোক্রেটিক পার্টি আনুষ্ঠানিকভাবে এই ধরনের মিছিল কিংবা সমাবেশকে এন্ডোর্স করেনি, বিরোধিতাও করেনি, সমক্ষ। তবে ধারণা করা হচ্ছে যে এই ধরনের সমাবেশ বিক্ষোভ থেকে ডেমোক্রেটিক পার্টি, বিশেষ করে আহ, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের যে সমস্ত নীতিমালা এবং সিদ্ধান্তের বিরুদ্ধে শাটডাউন কর্মসূচিকে এখনো বহাল রাখতে সক্ষম হয়েছে, সেই ব্যাপারে জনগণকে একটা স্পষ্ট ধারণা দিতে সক্ষম হবে। আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে যে প্রেসিডেন্ট মিছিল থেকে আরেকটি সমাবেশ থেকে বিভিন্ন বক্তা বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্রের মানুষ কোন রাজতন্ত্রে বিশ্বাস করে না। যুক্তরাষ্ট্র কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সাম্প্রতিককালের বিভিন্ন বিষয়, বিশেষ করে শাটডাউনের পরবর্তী থেকে এবং শাটডাউনের আগে থেকে, বিশেষ করে ইমিগ্রেশন বিষয়ে এবং বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা এবং যে সমস্ত ডেমোক্রেটিক স্টেট গুলো রয়েছে সেগুলো স্টেট গুলিকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে যে সমস্ত কর্মপন্থা গ্রহণের সিদ্ধান্ত দিচ্ছেন, এগুলি সবগুলোই অনেকটা রাজার মতন কাজকর্ম, রাজতন্ত্রে একক সিদ্ধান্তে দেশ পরিচালনা করার চেষ্টা করছেন। কংগ্রেসকে অনেকটা অবজ্ঞা করার চেষ্টা করছেন, অবহেলা করার চেষ্টা করছেন, কিংবা বেশিরভাগ ক্ষেত্রে কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্র সরকার পরিচালনার যে প্রয়াস পেয়েছেন সেটি রাজতন্ত্রেরই অনেকটা অন্য রূপ। এবং এই জন্যই এই সমাবেশের আয়োজন করা হলো, দ্বিতীয়বারের মতো নো কিং সমাবেশ সমগ্র যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয়েছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে শাটডাউনের ব্যথা সমাজের বিভিন্ন পর্যায়ে এখন অনুভূত হতে শুরু করেছে। তবে ক্যাপিটাল হিল অর্থাৎ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি শান্তি শৃঙ্খলা রক্ষায় যে সমস্ত পুলিশ দায়িত্ব পালন করছেন, ক্যাপিটাল পুলিশ হিসাবে যারা পরিচিত, তারা গত অক্টোবরের 10 তারিখে বেতন পাওয়ার কথা ছিল, সে বেতন তারা পাননি। এবং তা সত্ত্বেও তারা ক্যাপিটাল হিল অর্থাৎ যুক্তরাষ্ট্রের রাজধানীতে আইন প্রণেতাদের রক্ষার কাজে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। কিন্তু এই যন্ত্রণায় বেতন না পাওয়ার, পরিশ্রম করার পরও চাকরিতে সার্বক্ষণিক ভাবে নিয়োজিত থাকার পরও প্রায় তারা বেতন থেকে বঞ্চিত হচ্ছেন এই শাটডাউনের কারণে। তবে এই 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 পেইন এবং এই যন্ত্রণা কতদিন তাদের বইতে হবে, এটি তাদেরকে আর আতঙ্কিত করে তুলেছে। তা সত্ত্বেও তারা দায়িত্ব পালনে পিছু পা হচ্ছেন না। এবং এই শুধু ক্যাপিটাল পুলিশের ব্যাপার নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে যারা ফেডারেল সরকারের কর্মচারী আছেন তারা কেউই গত সপ্তাহের বেতন পাননি, পেচেক তাদের আসেনি। এবং এর ফলে তারা অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। বিশেষ করে যারা পেচেক টু পেচেক জীবিকা নির্বাহ করেন তারা আরো সংকটে পড়েছেন এবং অনেকেরই যুক্তরাষ্ট্রে সঞ্চয় বলতে তেমন কিছুই থাকে না, সেই জন্য তাদের আরো বেশি বিপদের সম্মুখীন হতে হচ্ছে। তবে কবে নাগাদ এই শাটডাউন উঠে যাবে কিংবা শাটডাউন প্রত্যাহার করা হবে সেটি এখনো বলা সম্ভব হচ্ছে না। যদিও রিপাবলিকানরা ডেমোক্রেটদের দোষারোপ করছেন, ডেমোক্রেটরা রিপাবলিকানদের অনমনীয় মনোভাবের জন্য দায়ী করছেন এই অবস্থাকে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প গত দিন কয়েক ধরে এই বিষয়ে তেমন করে মন্তব্য করছেন না, সুযোগ পেলেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি ডেমোক্রেটদের গালমন্দ করছেন, ডেমোক্রেটদের দোষারোপ করছেন। কিন্তু ডেমোক্রেট নেতৃত্ব, বিশেষ করে সিনেটর শুমার এবং হাকিম জেফরিস কংগ্রেস সদস্য, যিনি কংগ্রেসের ডেমোক্রেট দলের নেতা, তারা স্পষ্ট করে বলেছেন যে ওবামা কেয়ারের প্রিমিয়ামের ব্যাপারটি পুনর্বহাল না করা হলে তারা কোনো অবস্থাতেই শাটডাউনের ও প্রত্যাহার করার জন্য যে ভোটাভুটি হবে সেখানে অংশ নেবেন না। রিপাবলিকানদের 60টি ভোটের প্রয়োজন, তারা এখনো পর্যন্ত 55টি ভোট
সংগ্রহ করতে সক্ষম হয়েছে। তবে তাদের আরো 5টি ভোটের প্রয়োজন এবং সেই 5টি ভোট কোনোভাবেই এখনো পর্যন্ত তাদের পক্ষে আসছে না। অতএব যতক্ষণ পর্যন্ত 60 ভোট রিপাবলিকানদের হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই শাটডাউন অব্যাহত থাকবে, যদি রিপাবলিকানরা ডেমোক্রেটদের দাবিটি মেনে নেয় যে ওবামা কেয়ারের পুনর্বহালের জন্য যে ওবামা কেয়ারের প্রিমিয়ামের জন্য যে সাবসিডি প্যান্ডেমিকের পর থেকে প্রদান করা হচ্ছিল, যেটি এই বছরের বিগ বিউটিফুল বিল, যেটি প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত আকাঙ্ক্ষিত বিল ছিল, সেই বিলে যেটি বাতিল করা হয়েছে সেটি যদি পুনর্বহাল না করা হয় তাহলে ডেমোক্রেটরা শাটডাউন প্রত্যাহারের ব্যাপারে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবে না, ভোটাভুটিতেও না। অতএব এই শাটডাউন দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা, আশঙ্কা দেখা দিয়েছে বলা যায়। তো আরেকটি বিষয়, অনেকেই হয়তো এখনো পর্যন্ত সেটি অনুভব করেনি, তবে আগামী দিন কয়েকের মধ্যে সেটি করতে যাবেন, যারা ফুড স্ট্যাম্পের উপর নির্ভরশীল, স্ন্যাপের জন্য যে বরাদ্দটি থাকে ফেডারেল সরকারের, সেই বরাদ্দটি এই শাটডাউনের কারণে বন্ধ, এবং স্টেটের যে সাবসিডি, সেই সাবসিডির মাধ্যমে যে ফুড স্ট্যাম্প কর্মসূচি অব্যাহত রাখা হয়, সেখানেও অর্থ সংকট দেখা দিয়েছে। অতএব বিভিন্ন স্টেটে আগামী ফুড স্ন্যাপ বেনিফিট যাদের অ্যাকাউন্টে জমা হওয়ার কথা, সেটি জমা নাও হতে পারে এমন আশঙ্কাও দেখা দিয়েছে। অতএব ফুড স্ট্যাম্প থেকেও কয়েক লক্ষ আমেরিকান মানুষ বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এই শাটডাউনের কারণে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। বিমান চলাচলে বিশেষ করে এয়ার ট্রাফিক কন্ট্রোল যারা রক্ষা করেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দায়িত্ব যারা পালন করেন, তারা সবাই ফেডারেল কর্মচারী এবং তাদের কেউই এখন বেতন পাচ্ছে না। একটি পেচেক থেকে তারা ইতিমধ্যেই বঞ্চিত হয়েছেন, এবং আরেকটি পেচেকও যদি না পান তাহলে অনেকের পক্ষেই তাদের জীবিকা এবং সংসার মেনটেন করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে একটি ভয়াবহ বিভীষিকাময় অবস্থার সৃষ্টির আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক ব্যাপারে যারা এই এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন। তবে এয়ারলাইন্স গুলো বলেছে যে, তারা জানিয়েছে যে যদিও তারা সীমিত সার্ভিসের মাধ্যমে এখনো ডোমেস্টিক এবং আন্তর্জাতিক ফ্লাইট অপারেশন অব্যাহত রেখেছেন, তবে কতদিন পর্যন্ত সেটি রাখা সম্ভব হবে সেই বিষয়ে তারা এখনো কোন রকম ধারণা পাচ্ছে না বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে। তবে ফেডারেল শাটডাউন প্রত্যাহার না করা পর্যন্ত বিমান চলাচলের ক্ষেত্রে সমস্যা অব্যাহত থাকবে এমন আশঙ্কা তারা প্রকাশ করেছেন ইতিমধ্যেই। আরেকটা জিনিস বলা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্রেটদের এই শাটডাউন প্রত্যাহারের ব্যাপারে রাজি করাতে বিভিন্ন রকম শাস্তিমূলক ব্যবস্থার হুমকি দিচ্ছেন, এবং কিছু কিছু শাস্তিমূলক ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করেছেন। আমি দিন কয়েক আগে জানিয়েছিলাম যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সবচেয়ে বৃহৎ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট সেটি হচ্ছে নিউ ইয়র্ক এবং নিউ জার্সি সংযোগের জন্য যে $16 বিলিয়ন টানেল নির্মাণ করা হচ্ছে হাডসন নদীর নিচে, এবং যেই টানেলের কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন সেই কাজ তিনি বন্ধ করে দিতে চান। তার কারণ, তিনি ডেমোক্র্যাটদের কোন রকম সহায়তা প্রদান করতে চাচ্ছেন না। ডেমোক্র্যাট স্টেট হচ্ছে নিউ ইয়র্ক এবং নিউ জার্সি, দুটেই ডেমোক্র্যাট পরিচালিত স্টেট, এবং প্রেসিডেন্ট ট্রাম্প বেছে বেছে ডেমোক্র্যাট পরিচালিত স্টেট গুলোকে শাস্তি দেওয়ার যে ব্যবস্থা করছেন, যার মাধ্যমে তিনি বাধ্য করার চেষ্টা করছেন ডেমোক্রেটিক নেতৃত্বতে শাটডাউন প্রত্যাহার করার ব্যাপারে সম্মত হতে। কিন্তু এই ক্ষেত্রে অনড় অবস্থানে রয়েছেন ডেমোক্রেটিক নেতারা। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যদি ডেমোক্রেটিক নেতারা শাটডাউন প্রত্যাহার রাজি না হয়, তিনি অনতি বিলম্বে এই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, যেটি হাডসন নদীর নিচে যে তৃতীয় টানেল, ইনফ্যাক্ট তৃতীয় টানেল এটি নির্মাণ করার জন্য যে কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছে $16 বিলিয়ন কর্মসূচি, সেটি স্থগিত করুন। তবে এখানে জানিয়ে রাখি, এই টানেলটি নির্মাণ করা হচ্ছে যেখানে 115 বছর আগে যে টানেলগুলো নির্মাণ করে নিউ ইয়র্ক এবং নিউ জার্সি হয়ে যুক্তরাষ্ট্রের অন্যত্র বাকি সবকটি স্টেট প্রায় বলা যায় যে যোগাযোগ রক্ষা করা হতো যে টানেলের মাধ্যমে নিউ ইয়র্ক শহরের সাথে, সেই টানেলগুলো এতটাই পুরনো হয়ে গেছে যে নতুন টানেল নির্মাণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, এবং সেটি গত বাইডেন প্রশাসনের সময় থেকেই এই হাডসন টানেল প্রজেক্টের কার্যক্রম শুরু হয়। প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বভার গ্রহণ করার পর এটি অব্যাহত থাকে। প্রেসিডেন্ট নিজেও এতে সম্মতি দিয়েছেন, কিন্তু এখন শাটডাউনের কারণে ডেমোক্রেটদের শাস্তি দেওয়ার জন্য তিনি এই 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 হাডসন টানেলকে পণ হিসাবে ব্যবহার করার প্রয়াস পেয়েছেন। যদিও তিনি হুমকি দিয়েছেন, এখনো পর্যন্ত গতকাল 17ই অক্টোবর পর্যন্ত দেখা গেছে সেখানে কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে স্ন্যাপ বেনিফিটের কথা একটু আগেই বলেছি। যদি শাটডাউন প্রত্যাহার না করা হয় তাহলে আগামী স্ন্যাপ বেনিফিটের ব্যাপারে অনেকে যে ফুড স্ট্যাম্পের সহযোগিতা পেয়ে আসছিলেন এতদিন, তাদের সেটা বিলম্বিত হতে পারে। অনেকে ফুড স্ট্যাম্পের সেই সেবা থেকে বঞ্চিত হতে পারেন, কারণ তাদের অ্যাকাউন্টে কোনো অর্থ জমা নাও পড়তে পারে শাটডাউনের কারণে। নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুল সিস্টেমে অন্যতম একটি বৃহৎ অনুদান দিয়েছেন নিউ ইয়র্ক সিটি ম্যাটস, যে বেসবল টিম আছে তাদের যে মালিক, সেই মালিক স্টিভ কোহেন এবং তার স্ত্রী অ্যালেক্স। নিউ ইয়র্ক সিটির প্রায় 3,000 শিক্ষক বিভিন্ন প্রচার মাধ্যমে, বিশেষ করে নিউ ইয়র্ক পোস্টে একটি প্রতিবেদনে তারা জানিয়েছিলেন যে নিউ ইয়র্ক সিটির বাজেটের মাধ্যমে তারা যে অর্থটি পান ক্লাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য, সেটি এতটাই অপ্রতুল যে স্কুলের যে বিভিন্ন সাপ্লাই যার মাধ্যমে সঠিকভাবে শিক্ষাদান কর্মসূচি অব্যাহত রাখা যায়, সেটি তাদের পক্ষে সম্ভব হয় না। সেই জন্য তারা নিউ ইয়র্কের বিত্তশালীদের কাছে অনুরোধ জানিয়েছিলেন, তারা যদি কোনো রকম অনুদান দেন তাহলে তাদের পক্ষে এই পাবলিক স্কুলগুলোতে লেখাপড়া চালিয়ে যাওয়াটা অনেকটা সহজ হবে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্ক সিটি বেসবল টিম ম্যাটস, যে সেই মালিক অ্যালেক্স কোহেন, স্টিভ কোহেন, তিনি বিলিয়নিয়ার অবশ্য, এবং তার স্ত্রী অ্যালেক্স ওয়াইট $1.3 মিলিয়ন অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুল সিস্টেমের ক্লাস পরিচালনায় এই বিভিন্ন সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা হিসাবে এটিতে তারা দিয়েছেন। সেই এবং আরো অনেকেই অবশ্য সাহায্য সহযোগিতা করছেন, তবে এটি একটি বড় অঙ্কের অনুদান, সেই জন্য এটি সংবাদ মাধ্যমে এসেছে ইতিমধ্যেই। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের রাজনীতির একটা বড় অংশ হচ্ছে ফান্ড রেজিং, তহবিল সংগ্রহ। এবং এই তহবিল সংগ্রহের দিক থেকে যারা রাজনীতি নির্বাচনে অংশগ্রহণ করেন, তারা তাদের অন্যতম একটি কর্মকাণ্ড হচ্ছে তহবিল সংগ্রহ। এবং এই তহবিল সংগ্রহের ক্ষেত্রে নিউ ইয়র্কের ব্রঙ্কসের বাসিন্দা এবং ব্রঙ্কস এবং কুইন্সের থেকে প্রতিনিধিত্বকারী কংগ্রেস সদস্য, যিনি স্কোয়াড সদস্য, প্রগ্রেসিভ সদস্য, সোশ্যালিস্ট সদস্য হিসেবে পরিচিত আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, রেকর্ড পরিমাণ অর্থ সংগ্রহের দিকে অগ্রসর হচ্ছেন। এবং এই কোয়ার্টারে তিনি প্রায় $11.8 মিলিয়ন অনুদান সংগ্রহ করতে সক্ষম হয়েছেন, যার ফলে তার এই বছরে 2025 সালে এ পর্যন্ত প্রায় $21 মিলিয়ন সংগৃহীত হয়েছে। এবং এতে অনেকেই ধারণা করছেন তিনি হয়তো কংগ্রেস সদস্যের পদ থেকে সিনেটে নির্বাচন করার মতো আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠছেন। তবে অনেকেই এখনো বিশেষ করে একাধিক সংবাদ মাধ্যমে, বিশেষ করে হাফিংটন পোস্টে গত পরশুদিন সংবাদ এসেছে যে আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ এবং গত নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী আহ যিনি ছিলেন, সেই দুজনে মিলে তারা এই আগামী 2028 সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে অংশ নেবেন। তবে এখনো পর্যন্ত সেটি নির্ধারিত হয়নি, এটি সংবাদ মাধ্যমে আসতে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত আলেকজান্ডার ওকাসিও কর্টেজের আর্থিকভাবে নির্বাচন, তিনি কংগ্রেস সদস্য বলেন কিংবা সিনেটের নির্বাচন করেন, আর তাতে আর্থিক সংকটের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে প্রেসিডেন্ট নির্বাচন করতে গেলে সেটি আরো বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্রের কিছু কিছু সিনেট আসনে নির্বাচনী ব্যয় $100 মিলিয়ন অতিক্রম করেছে অতীতে ইতিমধ্যেই, এবং প্রেসিডেন্ট নির্বাচনের ব্যয় $1 বিলিয়ন কাছাকাছি, আর সেটিও হিসাবে এসেছে। তবে এখনো পর্যন্ত কংগ্রেস সদস্য, নিউ ইয়র্ক থেকে নির্বাচিত আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ কংগ্রেস সদস্য হিসেবে যে পরিমাণ অর্থ সংগ্রহ করতে পেরেছেন, সেটি একটি বেশ আকর্ষণের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অনেকের কাছে। এবং তিনি অবশ্য খুব বড় অঙ্কের ডোনেশন গ্রহণ করেন না, কর্পোরেট ডোনেশনও গ্রহণ করেন না, সাধারণ ভোটারদের থেকে 2, 5, 10, 20, 25, 50, 100 এইভাবেই তিনি তার অর্থ সংগ্রহ করেছেন। এবং এই পর্যন্ত এই কোয়ার্টারে 11.8 এবং এই বছরে নির্বাচনী বছরে প্রায় $21 মিলিয়ন সঞ্চয় করতে সক্ষম হয়েছেন তার নির্বাচনী তহবিলে। আরেকটি বিষয়ে, যুক্তরাষ্ট্রের মিনিমাম ওয়েজ যেটাকে বলা হয়, আপনারা জানেন দুই ধরনের ন্যূনতম মজুরি আছে। একটি হচ্ছে ফেডারেল ন্যূনতম মজুরি, আর একটি হচ্ছে নিউ ইয়র্ক বিভিন্ন স্টেটের ন্যূনতম মজুরি। তবে কিছু কিছু স্টেট ন্যূনতম মজুরির ক্ষেত্রে ফেডারেল যে মজুরি রয়েছে সেটি অনুসরণ করে থাকে। নিউ ইয়র্ক সেটি নয়। নিউ ইয়র্কের
মজুরি, ন্যূনতম মজুরি নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া সহ আরো কয়েকটি স্টেটের ন্যূনতম মজুরি ফেডারেল মজুরির চাইতে, ন্যূনতম মজুরির চাইতে বেশি। তবে আগামী অক্টোবর, এই অক্টোবরের 18 তারিখ থেকে, আগামীকাল, আজ থেকে ইনফ্যাক্ট, বিভিন্ন স্টেটে, যে সমস্ত স্টেটে স্টেট মজুরির চাইতে ফেডারেল মজুরি বেশি, সেখানে আরো বেশি মজুরি কার্যকর করা হচ্ছে। এবং এই ধরনের একটি স্টেট হচ্ছে আহ ফ্লোরিডা। ফ্লোরিডায় ন্যূনতম মজুরি সেখানে $13 থেকে $14 রূপান্তরিত হবে, কারণ যুক্তরাষ্ট্রের ন্যূনতম মজুরি এখন $14 উন্নীত হয়েছে আজ থেকে। এবং সেই অনুযায়ী নিউ জার্সি, ফ্লোরিডাকেও $14 রূপান্তরিত করতে হচ্ছে, কারণ কোন স্টেটে সাধারণত স্টেটের ন্যূনতম মজুরি ফেডারেল মজুরির থেকে কম হয় না। সেক্ষেত্রে ফেডারেল মজুরির সাথে যেহেতু ম্যাচিং করা হচ্ছে, সেই জন্য যেহেতু ফেডারেল মজুরি বেড়েছে $14, অতএব ফ্লোরিডার মজুরিও বাড়বে $14 পর্যন্ত। আপাতত এখানে শেষ করি। তবে স্টেটগুলো চাইলে তাদের কর্মচারী, তাদের স্টেটের কর্মীদের ন্যূনতম মজুরি আরো বাড়াতে পারে। যেমন নিউ ইয়র্ক সিটির মজুরি কিন্তু নিউ ইয়র্ক স্টেটের ন্যূনতম মজুরির চেয়েও বেশি। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে গতকালকে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে এবং এই স্বাক্ষর নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। এনসিপি বিশেষ করে বলেছে যারা এই সনদে স্বাক্ষর করেছে তারা জনগণ থেকে ছিটকে পড়েছে, এবং বিএনপি, জামাত, অন্যান্য দল যদিও স্বাক্ষর করেছে, বাট বিশেষ করে জামাত এবং অন্যান্য দল তাদেরকে রিজার্ভেশনের কথাও বলেছে। এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রবাসে যারা আছেন, দেশে বিদেশে যারা আছেন, তাদের সকলের মধ্যেই এক ধরনের আগ্রহ এবং কৌতূহল আছে যে এনসিপি যারা এই জুলাই বিপ্লবের অন্যতম আর্কিটেক্ট, তারা কেন এই জুলাই স্বাক্ষর অনুষ্ঠান, যেটা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অনুপস্থিত, তাদের ডিমান্ডটা কি, এই বিষয়টি অনেকে জানতে চাচ্ছেন। এবং জুলাই সনদ যেটা হলো, জুলাই সনদে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার যে প্রয়াস, এই প্রয়াসে যারা জাতীয় ঐক্যমত্য কমিশন, এই কমিশন কি চান এবং কি ভূমিকা তারা রেখেছেন এবং এক্স্যাক্টলি তারা কি ডেলিভারি দিয়েছেন, এই বিষয় নিয়ে অনেক কথা অনেকেই জানতে চান। প্লাস আপনারা জানেন যে বাংলাদেশে গত কয়েকদিন থেকে আমরা অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পাচ্ছি, যা অনেকেই বলছেন নাশকতা। আজকে পুরো আয়োজন নিয়েই পুরো আয়োজনেই বাংলাদেশ নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আমাদের সাথে যারা আছেন তাদের মধ্যে সবাই খুব বিখ্যাত ব্যক্তিত্ব। এর মধ্যে আছেন যারা মনির হায়দার, যিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দি আমাদের চিফ অ্যাডভাইজার, ওনার বিশেষ উপদেষ্টা, অ্যাডভাইজার, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দি আমাদের চিফ অ্যাডভাইজার। তারপরে আছেন আমাদের সাথে জনাব শীতাংশু গুহ, যিনি একজন প্রবীণ সাংবাদিক। একসময় উনি নিজেকে দাবি করেন অবশ্য হিউম্যান রাইট ডিফেন্ডার, বাট উনি এর আগে ছিলেন যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ পরিষদের অন্যতম একজন ফাউন্ডার। আমাদের সাথে আছেন প্রফেসর নকিবুর রহমান, যিনি প্রফেসর, ফিনান্স ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা। এবং আমাদের সাথে আছেন জনাব সুলতান মোহাম্মদ জাকারিয়া, যিনি এনসিপির জয়েন্ট কনভেনার। আপনাদের সবাইকে আর আছেন সৈয়দ আলামিন রাসেল, যিনি এখানে বিএসএ, যেটাকে বলে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, এই স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের অন্যতম একজন, হি ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডার। এবং এর আগে যে হাসিনা বিরোধী যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে বাংলাদেশের স্টুডেন্টরা যে মুভমেন্ট করেছিল, জাতিসংঘ, দেন টাইম স্কোয়ার সহ বিভিন্ন জায়গায়, আমাদের জ্যাকসন হাইট, জামাইকাতে প্রবাসে যে মুভমেন্টগুলো হয়েছিল, নিউ ইয়র্কে, এই মুভমেন্টের উনি ছিলেন ওয়ান অফ দি ইনিশিয়েটার। সো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মনির হায়দার, আপনার কাছে যাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে। এবং আমি জানি এটা যে ইটস টাইম ফর স্লিপিং, বাট আপনি যে প্রবাসীদের কথা চিন্তা করে আমাদের সময় দিয়েছেন, এর জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমে জানতে চাই যে জাতীয় ঐক্যমত্য কমিশন, এই কমিশন গঠন করা হয়েছিল, নাম শুনলেই বোঝা যায় তার ব্র্যান্ডটা কি হবে, যে পুরো জাতি, বাংলাদেশের যে নেশন, এই নেশন বিল্ড আপের ক্ষেত্রে ঐক্যমত্য একটি জাতির প্রধান শর্ত। এবং এই লক্ষ্যকে সামনে রেখেই প্রফেসর ইউনূস সরকার জাতীয় ঐক্যমত্য গঠন করেছিলেন। কারণ বাংলাদেশের প্রায় 53 বছরের যে ইতিহাস, এই ইতিহাসে আমরা বিভেদ বিভক্তি পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, এবং অনেকে মনে করেন যে এই বিভেদ বিভক্তির কারণেই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, স্বাধীনতার যে মূলমন্ত্র, যে বাংলাদেশ এগিয়ে যেতে পারেনি। সো আপনারা গতকালকে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন, এর একটি সনদ, আপনারা একটা ফাইনাল কনক্লুশন এসেছেন এবং সবাই স্বাক্ষর করেছেন। হোয়াট ইজ ইয়ার কমেন্ট, যে আপনারা কি জিনিসটি উপহার দিতে চেয়েছেন? আর ইউ স্যাটিসফাইড উইথ দিস?
আপনার কথা শুনতে পাচ্ছি না মনির ভাই। আমাকে এখন শুনতে জি পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি। রাইট, জি, ধন্যবাদ তাহের ভাই। আপনার মাধ্যমে নিউ ইয়র্ক তথা উত্তর আমেরিকার বাংলাদেশি আমেরিকান, বাংলাদেশি কানাডিয়ান যারা আছেন তাদেরকেও ধন্যবাদ এবং অভিনন্দন। প্রথম কথা হলো যে জাতীয় ঐক্যমত্য কমিশন তথা সরকার গতকাল যে জুলাই সনদ, যেটা সকল অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন, এটা আপনি আগেই বলেছেন যে গত 1 বছর ধরে এটার কর্মকাণ্ড চলেছে। আমরা জানি যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের কিছুদিন পর রাষ্ট্র ব্যবস্থার ব্যাপক সংস্কারের উদ্দেশ্যে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বা দাবি, সেটার আলোকে ব্যাপক সংস্কারের উদ্দেশ্যে 6টি সংস্কার কমিশন গঠন করে। এগুলো হলো সংবিধান সংস্কার কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, জনপ্রশাসনিক ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশি ব্যবস্থা সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কার কমিশন। তো এই সমস্ত সংস্কার কমিশন তাদের আলাপ আলোচনা, গবেষণা, বিশ্লেষণ এইসবের ভিত্তিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রিপোর্ট জমা দেয় সরকারের কাছে, এবং এই সমস্ত রিপোর্টে শত শত সুপারিশ বা প্রস্তাব দেওয়া হয়েছিল। ওই পর্যায়ে সরকারের তরফ থেকে এই জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় এই উদ্দেশ্যে যে ওই 6টি কমিশন যে সমস্ত সুপারিশ বা প্রস্তাব করেছে, এগুলোর আলোকে একটি জাতীয় সনদ বা যেটাকে আমরা জুলাই সনদ বলছি, এই সনদটা তৈরি করা যায় এবং এই সনদ তৈরি করবার বিষয়ে রাজনৈতিক অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটা কনসেনসাস বা মত ঐক্য প্রতিষ্ঠা করা যায় এবং এই সনদ গৃহীত হবার পর সেটা বাস্তবায়নের পদক্ষেপ সম্পর্কে সুপারিশ করতে হবে। 2টো ধাপ। প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। প্রথম ধাপের কাজ শেষ, সেটা হলো এই সনদ চূড়ান্তভাবে তৈরি করা সকলের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে এবং সেই সনদে সকলের স্বাক্ষর নেওয়া বা স্বাক্ষর গ্রহণ করা। গতকাল আসলে সেই পর্বটা ছিল। অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোতে স্বাক্ষর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ, যেখানে কমিশনের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনিও স্বাক্ষর করেছেন, অন্য সদস্যরাও স্বাক্ষর করেছেন। সুতরাং এটা গৃহীত হয়ে গেল। এই সনদে কি আছে, এগুলো বাস্তবায়িত হলে কি হবে ভবিষ্যতে রাষ্ট্র ব্যবস্থায়, কি ধরনের বড় ইতিবাচক পরিবর্তন আসবে, সেটা বেশ বড় আলোচনার বিষয়। খুব সংক্ষেপে বলা মুশকিল হবে, কিন্তু আমি আপনাকে সংক্ষেপে কয়েকটা জিনিস বলতে পারি যে এই সনদ বাস্তবায়িত হলে আমাদের গত 54 বছরের অভিজ্ঞতার আলোকে যেই বিষয়গুলো আমাদের সকল জাতীয় সংকট বা রাজনৈতিক অচলাবস্থার মূলে ছিল, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়েছে। যেমন সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন বাংলাদেশে দেখা গেছে যে অনেকগুলো বড় বড় রাজনৈতিক সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছিল, যে যখন যারা ক্ষমতায় থাকে তারা একতরফা ভাবে নিজেদের যখন 2/3 বা 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকে, তারা নিজেদের মতো করে সংবিধান সংশোধন করে ফেলে এবং সে কারণে আমাদের 1975 সালের সংকট, আমাদের 2004 সালের সংকট, আমাদের 2011 সালের সংকট, এগুলাই সংবিধান সংশোধন থেকেই তৈরি হয়েছে। সুতরাং কোনো সরকার বা কোনো ক্ষমতাসীন দল তাদের 2/3 থাকলেই যাতে তারা সংবিধান সংশোধন করে ফেলতে না পারে, এটার জন্য যাতে একটা ন্যূনতম জাতীয় ঐক্যের প্রয়োজন পড়ে, সেরকম একটা ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে। আরেকটা হলো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। আমরা জানি যে বাংলাদেশে দুর্ভাগ্যক্রমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নজির খুবই কম। হ্যাঁ, সেই হিসাবে ক্ষমতা হস্তান্তরকে ঘিরেই কিছুকাল পর পর আমাদেরকে বড় রকমের সংকটে পড়তে হয়। সুতরাং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া যাতে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য উপায়ে হতে পারে, একটা সত্যিকারের দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন এবং পরবর্তী নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করতে পারে, এ ব্যাপারে একটা যথোপযুক্ত সুপারিশ বা প্রস্তাব
অনুমোদন করে এই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরেকটা বড় সংকটের রিজন হলো আমাদের সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ। আমরা জানি নির্বাচন কমিশনের মধ্যে অন্যতম। নির্বাচন কমিশনার নিয়োগকে ঘিরেই অতীতে বিভিন্ন সমালোচল অবস্থা তৈরি হয়েছিল। ক্ষমতাসীনরা একতরফা ভাবে নিয়োগ করে। এই সনদে এমন সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে যে এই সুপারিশ বাস্তবায়িত হলে কোনো সরকার বা কোনো দল এককভাবে আর নির্বাচন কমিশন নিয়োগ দিতে পারবে না। সবাই আলাপ আলোচনা করে একটা ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগ দিতে বাধ্য হবে, কারণ এই বিধানটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। আরেকটা হলো বিচার বিভাগ। আমাদের বিচার বিভাগকে দলীয়করণ, আমাদের 54 বছরের তিক্ত অভিজ্ঞতা। এই সনদে এমন বিধান প্রস্তাব করা হয়েছে যেটা বাস্তবায়িত হলে বিচার বিভাগে দলীয়করণের সুযোগ থাকবে। প্রধান বিচারপতি নিয়োগ, অন্যান্য বিচারপতিদের নিয়োগ, এগুলো একটা বিধিবদ্ধ ভাবে হবে, দলীয় লোকজনকে বিচারপতি নিয়োগ করা যাবে না। তো এরকম অনেক ভালো ভালো সুপারিশ আছে যেগুলো গত 54 বছর অভিজ্ঞতার ভিত্তিতে আলাপ আলোচনা, গবেষণা, পর্যালোচনার মাধ্যমে করা হয়েছে। এই সনদ এখন স্বাক্ষরিত হয়েছে, গৃহীত হয়েছে। এখন এটার বাস্তবায়ন পর কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে, বাস্তবায়ন করবে আসলে সরকার এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন বা বিচার বিভাগ, তারা বাস্তবায়ন করবে। কিন্তু বাস্তবায়নের উপায় সম্পর্কিত একটা সুপারিশ আগামী 2-4 দিনের মধ্যেই কমিশন সরকারের কাছে হস্তান্তর করবে যে এই পদ্ধতিতে এই সনদের সুপারিশগুলো বাস্তবায়ন করা যেতে পারে। কমিশন এখন সেই কাজটাই করছে। ওকে, সো আপনি যেটা বললেন সে যে এই যে আপনারা যে জুলাই সনদের যে সুপারিশমালা, আপনারা দীর্ঘদিন কাজ করেছেন, অনেক সময় দিয়েছেন, অনেক গবেষণার প্রয়োজন হয়েছে। সো বাংলাদেশে এই যে জাতীয় ঐক্যমত্য বিল্ড আপের ক্ষেত্রে এই যে কমিশনের যে সুপারিশ, এই সুপারিশ কি কেমন ভূমিকা রাখবে বলে আপনার মনে হয়? না, নির্ভর করবে। প্রথম কথা হলো যে রাজনৈতিক দলগুলো যেহেতু এর মধ্যে স্বাক্ষর করেছে, সে কারণে এইটার ব্যাপারে তো কারো ভিন্ন মত নেই। এখন পর্যন্ত যেটুকু ভিন্ন মত আছে যে এটা কিভাবে বাস্তবায়িত হবে। হ্যাঁ, এই সনদের কিছু কিছু সুপারিশের ক্ষেত্রে কোনো কোনো দলের নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো কিভাবে বাস্তবায়িত হবে সেটাও একটা বিবেচ্য বিষয়, যে বাস্তবায়নের উপায় সম্পর্কে যে সুপারিশ করবে কমিশন, সেই সুপারিশে এই বিষয়টাও ক্লিয়ার করা হবে যে যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো কিভাবে বাস্তবায়িত। আচ্ছা, যারা মনে হয়, আপনি তো অনেক অভিজ্ঞ একজন সাংবাদিক, অনেক বাংলাদেশের সব দলের বিভিন্নভাবে আপনি কাজ করেছেন, সাংবাদিকতাও দেখেছেন। বাংলাদেশের যে পদে পদে গণতন্ত্র ব্যাহত হওয়ার বিষয়গুলো আপনার জানা আছে। জাতীয় ঐক্যমত্য ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বিষয় নিয়ে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি অনেকবার, 2বার না 3বার আমি প্রশ্ন করেছিলাম যে আপনি জাতীয় ঐক্যমত্য বিল্ড আপ করার ক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারেন। উনি ওনার কথাই বলেছেন। সো আমাদের দেশে এই জাতীয় ঐক্যমত্য বিল্ড আপ করার ক্ষেত্রে কোন কোন জায়গায়, আপনি তো এই কমিশনে ছিলেন, কোন কোন ক্ষেত্রে সমস্যা আছে বলে আপনি মনে করেন? আপনার কথা আবার মিউট হয়ে গেছে, আপনার সাউন্ড বোধহয়। এখন শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি এখন। জি, সবচাইতে বড় সমস্যা তো হলো আস্থার সংকট বা পরস্পরের প্রতি অবিশ্বাস, এবং সেই অবিশ্বাস থেকেই তো অতীতে আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের আশ্রয় নিতে হয়েছিল। পরস্পরের প্রতি বিশ্বাস যদি থাকতো এবং পরস্পরের প্রতি বিশ্বাস থাকবার মতো কাজ যদি দলগুলো করত, তাহলে তার তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের যেতে হতো না। পৃথিবীর খুব কম দেশে এটা আছে। তো আমাদের এই অবিশ্বাস, এই আস্থার অভাব, এটাই তো আমাদের মূল সমস্যা। তো যাই হোক, আমরা তো নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়েই বর্তমান জায়গায় এসেছি, এবং এখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তাদের অনেকেই বা যারা নেতৃস্থানীয় ছিলেন সকলে পালিয়ে গেছেন। তো এই অবস্থায় গণ অভ্যুত্থানের পক্ষের যে সমস্ত রাজনৈতিক শক্তি, তাদের মধ্যেও নানা বিভাজন আছে, যেটা আমরা দেখেছি। তাদের নিজস্ব রাজনীতি আছে, নিজস্ব আদর্শ আছে, নিজস্ব কৌশল আছে। কিন্তু সেটা সত্ত্বেও গত প্রায় 8 মাস ধরে এই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো একটি কক্ষে, দলগুলোর প্রতিনিধিরা একটি কক্ষে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস পাশাপাশি বসে আলোচনা করেছেন। এবং সেই আলোচনার মধ্য দিয়ে অনেক ভিন্ন মত, দ্বিমত, অনেক রকম তর্ক বিতর্ক, আর্গুমেন্ট, এগুলোর মধ্য দিয়ে
একটা জায়গায়, ন্যূনতম একটা জায়গায় কমন গ্রাউন্ডে সবাই এসেছেন যে আমরা একটা জুলাই জাতীয় সনদ প্রস্তুত করতে পেরেছি, এবং শেষ পর্যন্ত এটা স্বাক্ষর হবে কি হবে না এটা নিয়ে অনেক সংশয় অনেকের মধ্যে ছিল। সেই সংশয় সবকিছুকে পেছনে ফেলেই সনদ স্বাক্ষরিত হয়েছে, যদিও কোনো কোনো দল এখনো স্বাক্ষর করেনি। তাদের মধ্যে কেউ কেউ আবার এরই মধ্যে স্বাক্ষর করার জন্য সিদ্ধান্ত নেওয়া জানিয়েছে কমিশনকে। যেমন আজ মানে আগামীকাল আমাদের, মানে আপনাদের হিসাবে আগামীকাল, আমাদের ঢাকার হিসাবে আমার তো এখন মধ্যরাত প্রায় 2টো বাজে। আজ সকালেই আবার একটি দল গণফোরাম তারা স্বাক্ষর করবার জন্য আসবে। তারা নিজেরাই জানিয়েছে যে আমাদের যে বিষয়ে কনফিউশন ছিল সেটা কেটে গেছে, আমরা স্বাক্ষর করব। আরো যে 2-3টি দল আছে, এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, ছাত্রদের অভ্যুত্থানের যে ছাত্র শক্তি তাদের যে দল, তারা এখন পর্যন্ত স্বাক্ষর করেনি, কিন্তু তারা বলেছে যে আমরা কিছু কিছু বিষয় নিয়ে কথা বলছি, আলোচনা করছি, এগুলোর ব্যাপারে আমাদের সংশয় কেটে গেলে আমরাও স্বাক্ষর করবার জন্য প্রস্তুত। তো জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকার মনে করে যে শেষ পর্যন্ত এই অংশগ্রহণকারী, আলোচনায় অংশগ্রহণকারী সকল দলই স্বাক্ষর করবে। আপনি যেটা বললেন একটু আগে, যে আস্থার সংকট কাটা বাংলাদেশের জাতীয় ঐক্যমতের সবচেয়ে প্রধান অন্তরায়, আপনি কি মনে করেন যে এই যে যারা যে সনদ আপনারা সুপারিশ তৈরি করেছেন এবং যাতে স্বাক্ষর করছে বিভিন্ন রাজনৈতিক শক্তি, যে এই স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে একটি রাজনৈতিক আস্থার সৃষ্টি হবে এবং এই যে বিভেদ বিভক্তির যে পলিটিক্স বাংলাদেশে, এটা বিদূরিত হবে? দেখুন, প্রথম কথা, গত 8 মাসের অভিজ্ঞতায় তো আমরা একটা নতুন চর্চা, নতুন সংস্কৃতি দেখতে পেলাম, যে আমরা এক কক্ষে বসে সকল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আমরা দীর্ঘদিন একটানা আলোচনা করতে পারি। সেখানে বড় রকমের কোন উত্তেজনা, অপ্রীতিকর অবস্থা, মারামারি এ ধরনের কোনো কিছুই হয়নি বা হওয়ার লক্ষণ ছিল না, নেই এখন। এখন ভবিষ্যতে দেখুন, নির্বাচন বা সাংবিধানিক বিষয়, ক্ষমতা হস্তান্তর, এগুলোতে মূলত অবিশ্বাস বা সন্দেহের, আস্থাহীনতার প্রশ্ন তো এইসব ক্ষেত্রে আসে। কিন্তু এই সনদে যে সমস্ত প্রস্তাব করা হয়েছে, এগুলো যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে আর কেউ কাউকে বিশ্বাস করে কি করে না, আস্থা আছে কি নাই, প্রশ্ন আর আসবে না, এটা প্রয়োজনই পড়বে না। যেমন দৃষ্টান্ত হিসাবে, যে অতীতে সরকার নির্বাচন কমিশন নিয়োগ, এখন সরকারের নিয়োগকৃত নির্বাচন কমিশনকে আমি বিশ্বাস করব কি করব, এটা একটা ইস্যু থাকে। হ্যাঁ, তো এখন যে ব্যবস্থার কথা বলা হয়েছে তাতে এমন ভাবে নির্বাচন কমিশন গঠিত হবে যে তাতে ওই নির্বাচন কমিশনকে আর আপনি বিশ্বাস করবেন কি করবেন না সে প্রশ্ন অবান্তর হয়ে যাবে, কারণ সবাই মিলে বসে একমত হয়ে নির্বাচন কমিশন নিয়োগ দিতে হবে। তো এইভাবে সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে। মানে রাতারাতি তো এই অবিশ্বাসের বা আস্থাহীনতার প্রশ্নটা কেটে যাবে না, একটা প্রক্রিয়া বা পদ্ধতির মধ্য দিয়ে এটাকে রিডিউস করবার একটা উদ্যোগ এই সনদের মধ্যে আছে। রাইট। সো আপনি কি মনে করেন যে যে জুলাই সনদ, এই সনদে যারা স্বাক্ষর করেছেন, এটাতে প্রফেসর ইউনূস সাহেব বলেছেন গতকালকে যে এক নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। সো এর মধ্যে, কারণ বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে 2024 সালে, এটা তো বাংলাদেশে অভূতপূর্ব। এই ধরনের গণ অভ্যুত্থান স্বাধীন বাংলাদেশে কখনো হয়নি। তো এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারকে অপসারণ করা হয়েছে, এই সরকারকে কেউ কখনো অপসারণ করতে পারবে এই কল্পনাও কেউ করেনি। অধিকাংশ মানুষ ধরে নিয়েছিল যে এটাই সম্ভবত আমাদের নিয়তি, এখানে আর কখনো সুস্থ স্বাভাবিক নির্বাচন হবে না, স্বাভাবিক ক্ষমতা হস্তান্তর আর কোনো কালে হবে না, গণতন্ত্র নিয়ে স্বপ্ন দেখা দূরের কথা, আলাপ আলোচনা কোনো কিছুই আর কখনো সম্ভব হবে না। কিন্তু জুলাই অভ্যুত্থান এই সকল অসম্ভবকে আমাদের সামনে সম্ভব করে দিয়েছে। বাংলাদেশ অতীতে একাধিকবার নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করেছিল। দুর্ভাগ্যক্রমে প্রত্যেকবারই কিছুকাল পরে সেই অভিযাত্রা হোঁচট খেয়েছে, বন্ধ হয়ে গেছে, একেবারে অচল অবস্থা তৈরি হয়েছে, আমাদের স্বপ্নগুলো হারিয়ে গিয়েছিল। কিন্তু এইবারের অভিযাত্রা একটু ভিন্নতর। এবারের অভিযাত্রা ভিন্নতর যাতে করে এবারের এই অভিযাত্রা কোথাও গিয়ে আর হোঁচট না খায়, এটা ব্যর্থ না হতে পারে। সেই জন্য ওই অতীতের অভিজ্ঞতার আলোকে যত রকমের ব্যবস্থা নেবার, তার সবকিছুই এই প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকার তথা জাতীয় ঐক্যমতের মাধ্যমে প্রণীত জুলাই সনদে এগুলা ইনক্লুড করা হয়েছে। তারপরেও এটা তো নানা রকম ত্রুটি, বিচ্যুতি, সীমাবদ্ধতা থাকতেই পারে। হ্যাঁ, ভবিষ্যতে এগুলা চর্চা করতে গিয়ে নানা রকম সীমাবদ্ধতা বা বিচ্যুতি হয়তো ধরা পড়বে, সেগুলো ইমপ্রুভ করা হবে, দূর করা হবে। কিন্তু মানে এক ধরনের ট্রেনকে একটু লাইনে তুলে দেওয়ার চেষ্টা।
আপনি আরেকটা জিনিস দেখেছেন যে এর আগে বাংলাদেশে যারাই শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা পুরো দেশটাকে মনে হতো যেন তাদের নিজের একেবারে জাস্ট দিস ইজ দেয়ার ওন প্রপার্টি। আপনি অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, আপনার পুলিশ বলেন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এবং যেভাবে রাষ্ট্র পরিচালনা হতো, যে দুর্নীতি, ঘুষ, দুর্নীতি, রাহাজানি, এমন অবস্থায় যেত যে এর কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আপনাদের এই যে সুপারিশ, এই সুপারিশের মাধ্যমে এই যে কালচার, এই কালচারে কি পরিবর্তন, বা আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের মধ্যে আমরা কি পরিবর্তন দেখতে পারবো? দেখুন, বলবে কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা। জি স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না। আবার এখন শুনতে পাচ্ছি? জি জি শুনতে পাচ্ছি। জি, আমি বলছি আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কি পরিবর্তন আসবে সেটা হয়তো আমরা কল্পনা করে বা এটার আলোকে অনুমান করে কিছু বলতে পারি, কিন্তু বাস্তবতাটা ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু আমাদের অতীত থেকে যদি আমরা বলি যে আমাদের সবচাইতে বড় দুর্বলতা কোথায় ছিল, দুর্বলতা ছিল আমাদের ক্ষমতার কোনো ভারসাম্য ছিল না। আমাদের এখানে নামে মাত্র বলা হয় সংসদীয় ব্যবস্থার সরকার, প্রধানমন্ত্রী থাকেন এবং সংসদীয় ব্যবস্থা থাকে, কিন্তু বাস্তবে এটা ছিল একটা প্রধানমন্ত্রী শাসিত সরকার। মানে প্রেসিডেন্টের যা রোল, প্রেসিডেন্সিয়াল সিস্টেমে প্রেসিডেন্টের যা রোল, আমাদের কথিত সংসদীয় ব্যবস্থার প্রধানমন্ত্রীর রোল সেই প্রেসিডেন্টের মতোই। তো এখানে এক ব্যক্তি কেন্দ্রিক সবকিছু, এবং এখানে যত সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, বিচার বিভাগ বলেন, আইনসভা বা লেজিসলেচার বলেন, সবকিছুই এক ব্যক্তির ইচ্ছা মতো চলেছে বা চলতো, নিয়ন্ত্রণ করতো। মানে এটা গত 54 বছরের অবস্থায় এরকম। কেউ কেউ হয়তো দয়া করে একটু কম কর্তৃত্ববাদী হয়েছে, আর কেউ সেই দয়াটা করেনি, যার চূড়ান্ত রূপ আমরা গত 16 বছরে দেখেছি যে রাষ্ট্র ব্যবস্থার যে ক্ষমতার ভারসাম্যহীনতা, সেটাকে সর্বোচ্চ অ্যাবিউজ করে এটা এক ব্যক্তির এক রাজত্বে পরিণত করা হয়েছিল। মানে অতীতে যারা করেনি তারা দয়া করে করেনি। আমাদের সাংবিধানিক ব্যবস্থার মধ্যে এই সুযোগটা ছিল যে কেউ চাইলেই এখানে রাজা হয়ে যেতে পারে, যে সবকিছু তার ইচ্ছা মতো, তার কথা মতো চলবে। তো সেই কারণে এই দুর্বৃত্তায়ন, এই দলীয়করণ, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস, এই কাজগুলো হয়েছে। জুলাই সনদে যে সমস্ত সুপারিশ বা প্রস্তাবগুলো ইনক্লুড করা হয়েছে, এগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে ক্ষমতার ভারসাম্যটা আসবে বলে বিশ্বাস করা যায়। এবং ক্ষমতার ভারসাম্য যখন চলে আসবে, তখন ব্যক্তির স্বেচ্ছাচারিতা, তার সাঙ্গপাঙ্গর স্বেচ্ছাচারিতা, এটা সুযোগটা থাকবে না, এইটা বিশ্বাস করা হচ্ছে। রাইট। সো ক্ষমতার ভারসাম্যটা যেটা বললেন, যেমন দুই একটা উদাহরণ যদি বলি, যেমন ধরেন আপনারা বলছেন যে কেউ দুবারের বেশি বোধহয় প্রধানমন্ত্রী বা সরকার প্রধান হতে পারবে না, রাইট? কেউ তার সারা জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে। আবার উনি সরকার প্রধান হলে দলের প্রধান থাকতে পারবেন, দলীয় প্রধান থাকবেন না। কারণ যিনি আসলে আমাদের দেশের প্র্যাকটিসে কি হয় আপনাকে বলি, এখানে যিনি সরকার প্রধান হন তিনি দলীয় প্রধান, পাশাপাশি তার আরো দুটো পজিশন আছে। তিনি সংসদীয় দলের নেতা হন, তিনি পার্লামেন্টারি পার্টির লিডার হন। 4টা পজিশন হোল্ড করেন। একদম ঐতিহ্যগতভাবে আমাদের এখানে এটা হয়ে আসছে। মানে আর কেউ নাই, সবকিছু একজনের হাতে। এই জন্য এবার প্রস্তাব করা হয়েছে যে যিনি সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হবেন, তিনি এর পাশাপাশি হয় সংসদীয় দলের নেতা থাকবেন অথবা দলের প্রধান থাকবেন, দুটার একটা। 3টা একসঙ্গে তিনি হবেন। তো সেখানে অধিকাংশ দল একমত হয়েছে যে যিনি সরকার প্রধান হবেন তিনি আর দলের প্রধান হিসাবে থাকবেন না। তিনি ঠিক আছে, তিনি সংসদীয় দলের নেতা হন, ঠিক আছে, তিনি পার্লামেন্টারি পার্টির লিডার হন, ঠিক আছে, কিন্তু তিনি দলের প্রধান আর থাকবেন না। এরকম একটা বিধান ওখানে করা হয়েছে, প্রস্তাব করা হয়েছে। এবং একই সঙ্গে কোনো ব্যক্তি 10 বছরের বেশি সরকার প্রধান থাকবেন না, এটা আছে। আরেকটা হলো পার্লামেন্টারি সিস্টেমে অনেক বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। যেমন ডেপুটি স্পিকার তিনি অপোজিশন থেকে হবেন। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, সংসদীয় স্থায়ী কমিটি, যেগুলো সরকারের জবাবদিহিতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, অতীতে করেনি। যেমন সরকারি হিসাব কমিটি, যে কোনো সরকারি ব্যয়ের হিসাব চেয়ে পাঠাতে পারে যে কমিটি। অনুমতি হিসাব কমিটি, ভবিষ্যতে খরচ করা হবে এমন যে কোনো প্রস্তাবিত মানে অর্থ ব্যয়ের বিষয়ে হিসাব চাইতে পারবে যে কমিটি। সরকারি প্রতিষ্ঠান কমিটি, যে কোনো সরকারি প্রতিষ্ঠানের অস্বচ্ছতা, দুর্নীতি, প্রশ্নবিদ্ধ কাজকর্ম, সেগুলোর ব্যাপারে সে জবাবদিহিতা চাইতে পারে। এই গুরুত্বপূর্ণ কমিটিগুলোর চেয়ারম্যান বা প্রধান পদে বিরোধী দলের এমপিরা থাকবে। এটা কখনো অতীতে ছিল না। এই জিনিসগুলা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।
এগুলা যদি ধরেন বাস্তবায়িত হয় তো আমাদের সংসদীয় ব্যবস্থায় যুগান্তকারী একটা পরিবর্তন আসবে। এগুলা কি বাস্তবায়িত না হওয়ার কোনো আশঙ্কা আছে আপনি মনে করেন? না, এখন সংবিধান এগুলা ইনক্লুডেড হয়ে যায়। এখন পরের ধাপটা হলো এই জুলাই সনদের বিধানগুলাকে সংবিধানে অন্তর্ভুক্তকরণ। এটা একটা প্রক্রিয়া, মানে কোন পদ্ধতিতে সংবিধানে অন্তর্ভুক্ত হবে। অন্তর্ভুক্ত হয়ে গেলে তো এটা ধরেন মানতে বাধ্য যারা ক্ষমতায় আসবে। আমার আরো কিছু প্রশ্ন আছে আপনাকে নিয়ে। অন্তর্ভুক্ত করা এবং একই সঙ্গে সংবিধান সংশোধনটাকে কঠিন করে তোলা, এই দুটো কাজ যদি করে ফেলা যায় তাহলে ধরেন যে কেউ ভবিষ্যতে ক্ষমতা আসলেই নিজের ইচ্ছা মতো সংবিধানটাকে আর উলট পালট করতে পারবে, এই বিধানগুলো উল্টাতে পারবে। আমার আরো কিছু প্রশ্ন আছে আপনার কাছে, বাট আমি শুরু করি আমাদের আরো গেস্ট যারা আছেন তাদের কাছ থেকে। কিন্তু তাই ভাই, আমার তো রাত 2টো পার হয়ে গেছে, আমাকে মুক্তি দেন। আমি সবার কাছে আপনি আরো কিছু থাকেন, আপনি জাতীয় একটা এমন একটা পর্যায়ে এমন একটা পজিশনে আছেন যে অনেকের অনেক জানার আছে, আপনাকে মুক্তি দিতে পারছি না। আমি আজকে মানে কোনো মানে এর বাইরে কোনো তর্কে বা প্রশ্নের উত্তরে জড়াতে চাই না। তর্ক হবে না, জাস্ট প্রশ্ন আমরা করব, প্রশ্নের উত্তর দিবেন। আমি জাস্ট সুলতান মোহাম্মদ জাকারিয়া আপনাকে জানতে চাই যে এনসিপি কেন এই কথা বললো যেখানে পুরো কমিশন একটি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সবকিছু করলো এবং আপনারা হচ্ছেন স্টেক হোল্ডার, আপনারা এটাতে নাই কেন? কি অসুবিধা আপনাদের এই জুলাই সনদে স্বাক্ষর করার ক্ষেত্রে? ধন্যবাদ। আমি তো কথাটা শুনছিলাম, আমাদের শ্রদ্ধেয় মনির ভাইয়ের কথা, আমাদের বন্ধু কিনা, এখন নো ওয়ান নোস। কারণ এখানে 2-3টা বিষয় খুবই স্পষ্ট হওয়া দরকার। একটা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশনের মেকানিজমটা কি, যে আপনি যেগুলো বাস্তবায়ন করবেন এগুলোর পদ্ধতি কি। দুই হচ্ছে এখানে অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, সেই নোট অফ ডিসেন্ট নিয়ে আসলে আমরা কি করব এটার কোনো ক্ল্যারিটি নাই। এটা গণভোটে আমরা দিলে কি আমরা নোট অফ ডিসেন্ট সহ দিব নাকি না দিব। নোট অফ ডিসেন্ট যদি সহ দিই তাহলে আমরা নোট অফ ডিসেন্টটা যদি মানে আমরা কগনিজেন্সে নেই, তাহলে আমাদের অর্জন গত দেড় বছরে মাত্র 25টা অথবা 26টা সংস্কার, আর এই যে 27টা 87টা বা এরকম 80+ সংস্কারের যে জুলাই সনদ, এটাতে নোট অফ ডিসেন্ট আপনি যদি ধরেন তাহলে ইউনানিমাস সবাই একমত হয়েছে বোধহয় 20-25টা রিফর্ম। তো এইটা মানে আপনি কি চান, কতটুকু চান? এখন আপনি তো একটা লম্বা ডকুমেন্ট করে দিয়ে আসলেন, সাইন করে দিয়ে আসলেন যে আমরা 27টার মতো বা 90টার মতো সংস্কার আমরা সুন্দর করে একটা ডকুমেন্ট তৈরি করেছি। জি, ফার্স্ট অফ অল এই ডকুমেন্টের কোন অংশটা কাজে লাগবে সেটা আমরা এখন উই ডোন্ট নো, এন্ড দ্য গভর্নমেন্ট এখন এটা বলছে না যে কতটুকু কাজে লাগবে বা কেমনে কাজে লাগবে। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে কনস্টিটিউশনালিটির প্রশ্ন। আপনি জানেন যে ইভেন যেই সংস্কারগুলোতে সব দল একমত হয়েছে সেই সংস্কারগুলোর কিছু কিছু বিষয় রাষ্ট্রের ফান্ডামেন্টাল ক্যারেক্টারকে বদলে দিচ্ছে রাষ্ট্র সংবিধানের 72-এর যে সংবিধান। সো 72-এর সংবিধানের ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক যখন আপনি বদলাবেন সেটার বেসিসটা কি? আপনি আমাদেরকে বলা হয় মানে আমাদের মতো দেশকে যে সিস্টেমে আমরা রান করি সেটাকে বলা হয় কনস্টিটিউশনাল সুপ্রিমেসি রেজিম, অর্থাৎ এখানে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম and sovereign, এখানে পার্লামেন্ট ইজ নট দ্য সুপ্রিম এন্ড সভরেন। পার্লামেন্টের উপরে কনস্টিটিউশনের স্থান। সুতরাং সংসদ মানে যেগুলো রেগুলার সংসদ যদি ইচ্ছা করে দে ক্যান নট জাস্ট মেক অর আনমেক এ কনস্টিটিউশন, ওটার জন্য আলাদা একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগে অথবা সংসদের স্পেশাল প্রিভিলেজ লাগে, পাওয়ার লাগে। এখন এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আপনি একটা কনস্টিটিউশনাল অর্ডার দেওয়ার কথা, যেটা মনির ভাইরা কাজ করছেন। বাট দ্য প্রবলেম ইজ এই অর্ডারের লেজিটিমেসি অথবা লিগ্যালিটি আপনি কোত্থেকে ইউ ডিরাইভ দ্যাট। আপনি যদি এই অর্ডারের লিগ্যালিটি আপনি যদি 72-এর কনস্টিটিউশন থেকে ডিরাইভ করেন, দেন হোয়াট এভার ইউ ডু আফটার দ্যাট, 5 বছর পরে বা 2 বছর পরে বা 6 মাস পরে যদি ইলেকশন হয়, anyone can go to the court because 72 constitution is a reference constitution
এবং ওইটাকে বেসিস ধরে আপনি এই সংশোধনগুলো করলেন, সুপ্রিম কোর্ট সিম্পলি স্ট্রাইক ইট ডাউন। ওকে, এটা সো খুবই আপনাদের মেইন যে জিনিসটা, পয়েন্টটা কি এইটা যে যেটা জাতীয় ঐকমত্য কমিশন যেটা করেছে, দ্য ওয়ে দে ডিড ইট, এটা যদি শেষ ইন করতে চান, ফিউচার আমি ওরা পরিবর্তন করতে চায়, যে কেউ চাইলে সুপ্রিম কোর্টে গেলেই চেঞ্জ করতে পারবে? আমি এটা 30 সেকেন্ডে শেষ করলে আপনি বুঝবেন। সো আমরা বলছি যে যে কনস্টিটিউশনাল অর্ডারটা আপনি দিবেন সেইটার লিগ্যালিটি অথবা লেজিটিমেসি মাস্ট বি ডিরাইভড ফ্রম দ্য কি বলে সভরেন উইল অফ দ্য পিপল এক্সপ্রেসড ইন দ্য জুলাই রেগুলেশন। তো ওইটা যদি আপনি বলেন তাহলে ইউ হ্যাভ এ ব্রেক ফ্রম দ্য 72 কনস্টিটিউশন, যে এটাকে বেসিস ধরে আপনি একটা রেফারেন্ডাম করলেন এন্ড দেন নেক্সট পার্লামেন্টকে আপনি ডুয়াল ম্যান্ডেট দিলেন, এন্ড দ্যাট উইল ইফেক্টিভলি, আপনি চান বা না চান, যেই নাম আমি দেন, দ্যাট উইল ইফেক্টিভলি বিকাম এ নিউ কনস্টিটিউশনাল অর্ডার। এখন বিএনপির বন্ধুরা, সালাউদ্দিন সাহেব সহ এনারা কি বুঝে কথা বলছে না না বুঝে কথা বলছে আই ডোন্ট নো, অথবা ওনারা কি এগুলো চান বা না চান, বাট ওনারা যে এই যে অ্যাম্বিগুইটি বজায় রাখতে চান, দ্যাট অনলি মিনস দ্যাট এই আমাদের গত 1-1.5 বছরের হার্ড আর্ন অর্জন, যেটা মনির ভাইরা করছে, যেটা আমরা পুশ করেছি সবচেয়ে বেশি, সেইটা কমপ্লিটলি ইন ভেইন হবে, বিফলে যাবে যদি এই কয়েকটা বেসিক কোয়েশ্চেনকে আমরা জি, রিজলভ না করি। এবং বিএনপি সে স্ট্যাটাস কোটা রাখতে চায়, সে ফাঁকটা রাখতে চায়, এবং আনফরচুনেটলি আমাদের প্রফেসর ইউনূস গভর্নমেন্ট, আমরাও চাইলে ইলেকশনটা টাইমলি হোক, কিন্তু এই বিএনপির সাথে একটা নেগোসিয়েশন করে ওনারা ইলেকশন দিয়ে চলে যেতে চান। ওনাদের যে কমিটমেন্টটা ছিল টু দিস জুলাই কজ এন্ড অল দিস রিফর্মস এন্ড এটসেট্রা, এই জিনিসগুলোকে সিল না করে, এই জিনিসগুলোকে সিকিউর না করে একটা সিম্পল একটা ইলেকশন দিয়ে আপনি যেতে চান। এখন এইসব বিষয়ে আমাদের নেতারা, আমাদের সংস্কার কমিশনে আমাদের প্রতিনিধিরা বারবার বলেছে, সিন্স এগুলোকে ওইভাবে পাত্তা দেওয়া হয় নাই, গুরুত্ব দেওয়া হয় নাই, এবং আমাদের নেতারাও খুব আপসেট যে আমরা একটা ফার্স্ট মঞ্চস্থ করতে আমরা যাব কেন। আপনি 91-এ 3 জোটের রূপরেখার 4টা মূল পয়েন্ট এবং সাব পয়েন্ট সহ 11টা দফার মধ্যে বিএনপি শুধুমাত্র একটা দফা ফুলফিল করেছে, সেটা তখনকার মানে কি বলে শাহবাবুদ্দিন সাহেবকে আনা, ও তখনকার যে সাংবিধানিক কোয়েশ্চেন, আর একটাও তো ফুলফিল করেনি। রাইট। তারপর সো আপনার কাছে আবার আসি, আমি একটু মনির হায়দারকে একটা প্রশ্ন করবো আমার নিজের পক্ষ থেকে। মনির হায়দার ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আপনার সাউন্ডটা আবার আনমিউট করতে হবে। সো আপনি তো সুলতান জাকারিয়া সাহেবের বক্তব্য শুনেছেন, এনি কমেন্ট অন ইট? আপনি কি এটার কোনো কথা বলবেন এই বিষয়ে? আর ভাই, প্রথম কথা হলো, আমি কিন্তু টকশো করা মানুষ। আমি বাংলাদেশে রাজনৈতিক টকশো সেই 2011-12 সাল থেকে আমি করি, জি, এবং আমি আল্লাহর রহমতে টকশোতে কথা ভালোই বলতে পারি। অনেক ভালো করে। তো আমি জি, এই সরকারি কাজে যুক্ত হবার পর আজ অব্দি কোনো টকশোতে যাইনি। জান নাই আপনি আমাকে আজকে বলেছেন একটা ইন্টারভিউর কথা, আমি আপনাকে ইন্টারভিউ দিতে এসেছি। জাকারিয়া সাহেব যা বলেছেন কিংবা অন্য ভাইরা যা বলবেন, প্রত্যেকটার ব্যাপারেই জবাব দেওয়ার মতো সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, আমি দিতে পারি। আমি বিনয়ের সঙ্গে বলছি, আমি আজকে আমার যে বক্তব্য দিয়েছি, আমি ফার্দার কোনো আলোচনায় যাব। ওকে, ঠিক আছে। তাহলে আপনার কাছে আপনার একটা বক্তব্য আমরা নিয়ে নেই, এরপরে আমরা আমাদের মধ্যে আলোচনা করবো আপনার বক্তব্য নিয়ে। সো আরেকটা জিনিস জানতে চাই যে আপনি যে এই 8 মাসে ঢাকার বিভিন্ন টেলিভিশনের সঙ্গে আমি কথা বলেছি, কিন্তু সেটা আমি আমাকে প্রশ্নমুক্ত রাখবার জন্য, যেহেতু আমি এক ধরনের সেনসিটিভ কাজ করছি, আমি কোনো টকশোতে যাইনি। আমি ইন্টারভিউ দিয়েছি, প্রচুর ইন্টারভিউ দিয়েছি, এখনো দিই। প্রত্যেকের প্রতি আমার অনেক বেশি রেসপেক্ট আছে, কিন্তু আমি কোনো আলোচনায় জড়াবো। ওকে, আপনাকে দুটো প্রশ্ন আমরা করে নেই। একটা হচ্ছে যে আগামী যে নির্বাচন, ফেব্রুয়ারির যে নির্বাচন অ্যাকর্ডিং টু ইউর আপনাদের যে সুপারিশ, এটাতে কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না কিভাবে হবে নির্বাচনটা? না, মানে এই আপনার জুলাই সনদে এ বিষয়ে কিছু বলা হয়। কেন বলা হয়নি? কারণ জুলাই সনদটাকে কার্যকর করতে হলে আপনাকে আগামী পার্লামেন্ট বা অ্যাসেম্বলি, যেটা আগামী নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হবে, সে পর্যন্ত যেতে হবে। সুতরাং এই সনদে যা যা প্রস্তাব করা হয়েছে, এগুলো
মানে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাস্তবায়িত হবে পরবর্তী নির্বাচনের পরের নির্বাচন, খুব সঙ্গত কারণে। আপনাকে আরেকটা জিনিস জানতে চাই যে আপনি তো বেশ কিছুদিন আপনারা এই যে আপনি যে কথা বারবার বলছিলেন যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের অবস্থা ঘটে নাই যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তি পাশাপাশি বসে বাংলাদেশ নিয়ে কথা বলা, একসাথে লাঞ্চ করা, গল্প হাসি খুশিতে মেতে ওঠা, এই দৃশ্য এর আগে কখনো হয় নাই যা এবারে হয়েছে। সো আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি তো অনেক দিন থেকে সাংবাদিকতাও করেন এবং পলিটিক্যাল সব কর্নারের সাথে আপনার সমন্বয় আছে, যোগাযোগ আছে, যে হোয়াট ইজ ইয়ার, আপনি এই যে দায়িত্ব পালন করলেন, যদি সিম্পলি যেহেতু প্রথম আজকে আপনি আমাদের সাথে এসেছেন, যে হোয়াট ইজ ইয়ার মোস্ট মেমোরেবল সিনারিও, এই ঘটনা করতে গিয়ে সবচেয়ে স্মরণীয় কোন বিষয়টি আপনাকে সারা জীবন আপনার মনে থাকবে? না, এটার কোনো সিক্রেট অ্যান্সার নাই, কিন্তু এটার অ্যান্সারটা আপনারা জানেন। সেটা হলো যে এই ধরনের একটা বড় রকমের রাষ্ট্রীয় রিফর্ম বা সংস্কার প্রক্রিয়া, এটার সঙ্গে যুক্ত থাকাটাই সবচাইতে মেমোরেবল। কারণ আমি একজন অ্যাক্টিভিস্ট বা অধিকার কর্মী হিসাবে বিগত 2 দশক প্রায় একটা ছোটখাটো ভূমিকায় ছিলাম। সেই সুশাসনের জন্য নাগরিক প্রতিষ্ঠাকালীন সময় থেকে গুড গভর্নেন্স, গণতন্ত্রায়ন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সখনই আসে। সেই সুযোগের, সেই উদ্যোগের একজন যৎসামান্য কর্মী হিসাবে কাজ করতে পারাটাই তো একজন মানুষের জীবনের সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা। এর বাইরে তো আর অন্য কিছু হতে পারে না। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাকে যদি আমরা টক শোতে যাচ্ছি না, বাট আমাদের যারা গেস্ট আছেন তারা দুই একটা করে প্রশ্ন করতে পারবেন তো আপনাকে, রাইট? না তাহের, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম 2-3 মিনিট। জি, প্রশ্ন করুন, কিন্তু উনি তো বলছেন যে উনি ঠিক আছে, আনসার করতে হবে না। আমি বলতেছি আমি কিছু, অর্থাৎ এই যে হাউসটা আমার কাছে মনে হচ্ছে বর্তমান গভর্নমেন্ট আর কি, এর বাইরে খালি আমি আর ইব্রাহিম চৌধুরী আছি, আর বাকি সবাই মোটামুটি এই ঘরাটার লোক। ইয়েতে নেবেন না, 1 নম্বর। 2 নম্বর হলো যে ব্যক্তিগতভাবে মনির হায়দারের উন্নতিতে আমরা খুশি, যে আমরা এক সময় এখানে নিউ ইয়র্ক শহরে পরিচিত ছিলাম টুকটাক পক্ষে বিপক্ষে। যে ডক্টর ইউনূস বললেন, আমি যেটা আবার বারবার বলতেছিলাম যে হাউস ইউনূস গভর্নমেন্টের হাউস, এখানে একমাত্র ব্যতিক্রম আমি এবং ইব্রাহিম চৌধুরী, আর বাকিটা দ্যাটস ফাইন। আই এম রেডি টু হিয়ার হোয়াট এভার হার্শ সমালোচনা আপনারা করেন, আই হ্যাভ নো প্রবলেম। ডক্টর ইউনূস বললেন জুলাই সনদে স্বাক্ষর করার পরে যে আমরা বর্বরতা থেকে সভ্যতায় ফিরলাম। আমরা তো গত 14 মাসে বর্বরতা ছাড়া কিছু দেখতেছি না। আমরা যা দেখতেছি শুধু বর্বরতা, মব ভায়োলেন্স, কিলিং, এভরিথিং ইজ গোয়িং অন। শেখ হাসিনা যেই কারণে ক্ষমতাচ্যুত হয়েছে, প্রত্যেকটা কারণ এই গভর্নমেন্টেরও ক্ষমতাচ্যুত হওয়া উচিত। মানে ওই পরিস্থিতি বিরাজ করতেছে। এনসিপি তো পরিষ্কার, এনসিপি বলছে যে জনগণ থেকে যারা স্বাক্ষর করছে জনগণ থেকে ছিটকে পড়েছে। আসলে তো বিষয়টা তা না। ডক্টর ইউনূস এনসিপি কে তার ঘাড়ের থেকে নামাইয়ে দিচ্ছেন, নামাইয়ে দিয়ে উনি জামাত এবং বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছেন। আপনারা যারা ভাবতেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, লিখে রাখেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ডক্টর ইউনূস এর আন্ডারে কোনো নির্বাচন হবে না, উনি কোনো নির্বাচন করবেন না। উনি যতদিন এইভাবে ক্ষমতা থাকা যায় ততদিন এইভাবে ক্ষমতায় থাকবেন। এর মধ্যে যদি দেখেন যে এই যে গণভোটের কথাটা আছে, এইটা নির্বাচনকে না হওয়ার জন্য একটি অন্যতম সত্য, গণভোট দিয়ে আসল নির্বাচনকে পিছিয়ে দেওয়া। তা এখন এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক যে আপনি জাতীয় ঐক্যমত কমিশনার যাই বলেন, আমরা বাংলাদেশি হলেও আমরা প্রবাসী। বাংলাদেশের এই ঐক্যমত কমিশন প্রত্যেকটা লোকই মানে বিদেশি, মানে বিদেশে। আমাদের দেশে এত দুর্ভাগা যে দেশের কোনো লোক লাগবে না, এই সরকারের সবই মেন লোক সবই প্রায় বিদেশি, ডক্টর আসিফ নজরুল ছাড়া। তো কাজেই এটি হচ্ছে মোস্ট আনফরচুনেট জিনিস। হ্যাঁ, এসে খুব সুন্দর কথা বললেন আমাদের কি বলে মনির হায়দার, কিন্তু বিচার বিভাগের কথাও বললেন।
মব ভায়োলেন্স করে 12 জন বিচারপতিকে একসাথে পদত্যাগ করা, তারপরে একজন সাবেক প্রধান বিচারপতিকে প্রিজন ভ্যানে নিয়ে হাত করা পরে নিয়ে দেওয়া। অবশ্যই একই সাথে আমি মানে সিনাকে, শেখ হাসিনা গভর্নমেন্ট যেভাবে ইয়ে করছে আমি ওইটারও প্রতিবাদ করছি, এখনো করি। হোয়াট ইজ রং ইন কে করে, ইট ডাজন্ট ম্যাটার। এই সরকারের সবচেয়ে বড় ইয়েটা হলো যে এই সরকার দেশকে একটি গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, এবং এই সরকার মূলত অধিকাংশ লোকই কথাবার্তা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিরোধী। যেমন মানবিক করিডোর ডিসেম্বরের মধ্যে, শর্ট করতে হবে দাদা, শর্ট করতে হবে। আমি শেষ করে আনছি। মানবিক করিডোর ডিসেম্বরের মধ্যে 3টি টার্মিনাল চট্টগ্রাম পোর্টের বিদেশিদের হাতে চলে যাচ্ছে। মৌলবাদী তৎপরতা, স্বাধীনতা বলা হচ্ছে যে এই টপিক স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায়। জি, তো বাংলাদেশের এই সরকারের আন্ডারে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন, আবার তার প্রতিটি স্টেপ সেটা প্রমাণ করতেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দাঁড়ান, আমরা আপনার কথা না আর একটা শেষ করে দিচ্ছি। যেমন বিএনপি এই সনদে সাইন করে, তো আসলে বিএনপি তার মৃত্যুপরণে সাইন করে, রাজনৈতিক মৃত্যুপরণে সাইন করছে। যতই দিন যাবে ক্ষমতা বিএনপির হাত থেকে দূরে সরে যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। লাস্ট কথা বলতেছি যে একটি আনকনস্টিটিউশনাল গভর্নমেন্টের সকল কর্মকাণ্ডই অবৈধ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। যাই হোক, আমরা সুলতান জাকারিয়া, আপনি আগে কথা বলছিলেন, আপনার তারপরে যাবো ডক্টর নকিব, এন্ড দেন আপনাদের কাছে আসতেছি আমি আপনাদের কাছে। জি, আমি একটু রেসপন্ড করবো তাহের ভাই, আমি একটু এটা পরে এটা না করলে জি বলুন। খুবই দুঃখজনক সুধাংশু গুহ, আমি আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনাকে আমি আপনার প্রতি শ্রদ্ধাটা কন্টিনিউ করতে পারছি না। আমি খুব দুঃখজনক ভাবেই বলবো যে এত মানুষ চোখের সামনে, একটা বিপ্লব ঘটে গেল আমাদের চোখের সামনে, ইট ওয়াজ ব্রডকাস্টেড ইন দ্য সোশ্যাল মিডিয়া, এভরিবডি স ইট। পাখির মতো গুলি করে মানুষকে মেরে ফেলা হয়েছে, ছাত্রলীগ আমাদের মেয়েদেরকে পিটিয়ে ক্যাম্পাস থেকে আহত করেছে। এই জিনিসগুলা হাজার হাজার কোটি কোটি মানুষ চোখের সামনে দেখেছে। এই জিনিসটাকে আপনি মানে অস্বীকার করছেন কিভাবে? এই আলোচনা শুরু হওয়ার আগে আপনি একটা গল্প বললেন যে প্রতিদিন নাকি লাশ ভেসে ওঠে। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আজকে কয়টা লাশ ভেসে উঠেছে, গতকালকে কয়টা লাশ ভেসে উঠেছে, এক সপ্তাহ আগে কয়টা লাশ ভেসে উঠেছে। সো রূপকথার গল্প বলে আপনি নিজের মনকে মানে শান্ত করতে পারবেন, কিন্তু বাংলাদেশের মানুষ তো পাগলও না, বেকুবও না। বাংলাদেশের মানুষ বুঝছে কি হচ্ছে। নো ডাউট অ্যাবাউট দ্যাট যে বাংলাদেশে আমরা পারফেক্ট অবস্থায় যাইনি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার ভুল করছে ডেফিনেটলি। আইন শৃঙ্খলা পরিস্থিতির আমরা যে পরিমাণ উন্নতি চেয়েছিলাম তার কাছাকাছি আমরা পৌঁছতে পারিনি, কিন্তু অন্ধকারের সাথে আপনি আলোর তুলনা করতে পারেন না। এখন লাইটের পাওয়ার কম, একটু আপনি টেম্পারেচার বাড়ানো কমানো কিংবা কাজটা ভেঙে গিয়েছে, কিন্তু আপনি আওয়ামী লীগের 15 বছর আমলে বাংলাদেশ একটা অন্ধকারের মধ্যে ছিল, ভারতের কদর রাজ্যে পরিণত হয়েছিল। মানুষকে ফেসবুক স্ট্যাটাসের জন্য গুম করে ফেলা হতো, মানুষকে নির্বিচারে বিচারিক হত্যাকাণ্ডের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আপনি সেটার সাথে আজকে কল্পনা করছেন কোনো কথা বলার স্বাধীনতা ছিল নাকি? বাংলাদেশের সমস্ত মিডিয়া প্রেস কনফারেন্স ছিল একটা শেখ হাসিনাকে তৈলমর্দনের একটা মহোৎসব। সেই জায়গা থেকে আমরা একটা নর্মাল পরিস্থিতির মধ্যে এসেছি, সেখানে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের যদি এতই জনপ্রিয়তা থাকে আপনারা যেটা মনে করেন, তাহলে তাদের পালাতে হতো কেন? আপনি যাদের কথা বলছেন বিচারপতি শামসুদ্দিন মানিক, এই লোকের তো হাইকোর্টের বারান্দা ঝাড়ু দেওয়ার মতো যোগ্যতা নাই, সেই লোককে বিচারপতি করা হয়েছে এবং সে পালাতে গিয়ে সে মানুষের হাতে, জনতার হাতে সে ধরা পড়েছে। এরকম একজন মানে চরিত্রহীন ব্যক্তি, তাকে তো বিচারপতি হিসাবে তাকে গ্রেফতার করা হয়নি, তার অপরাধের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এমন একটা পরিস্থিতি যেখানে শুধুমাত্র 300 জন সংসদ সদস্য তারাই পলাতক হননি, বাইতুল মোকাররমের ইমামকে পর্যন্ত পালাতে হয়েছে, বিচারপতিরা পালাতে হয়েছে। এত অন্যায়ের সাথে সবাই সংশ্লিষ্ট ছিল। যদি তারা অপরাধ করে না থাকে তাহলে তাদের পালাতে হবে কেন?
সুতরাং এই কম্প্যারিজন আই টোটালি রিজেক্টেড। আপনি ডেফিনেটলি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নয়ন কাঙ্ক্ষিত পর্যায়ে হয়নি, এটা নিয়ে কথা হতে পারে। হ্যাঁ, কিছু কিছু জায়গায়, দু একটা জায়গায় কিছু বাড়াবাড়ি হচ্ছে, কিছু লোকজন মব ক্রিয়েট করছে, এবং আমরা সবাই সেগুলোর নিন্দা করি, কন্টেন্ট করতে হবে। আমি এটা বলে শেষ করব যে কয়েকদিন আগে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের পক্ষ থেকে ২৬ জন হিন্দু কমিউনিটির মেম্বার নিহত হয়েছে বলে একটা বিবৃতি দেওয়া হয়েছে। আমাদের সম্মানিত উপদেষ্টার, প্রধান উপদেষ্টার প্রেস সহকারী শফিকুল আলম সাহেব বিস্তারিতভাবে প্রত্যেকটা হত্যার ঘটনা বর্ণনা করেছেন। একজন মারা গিয়েছে, তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন। একজন মারা গিয়েছে ডাকাতির ভিকটিম হিসাবে। একজন মারা গিয়েছে হলো তাদের জমি জমা নিয়ে দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে। প্রত্যেকটা হত্যাকাণ্ড অন্যায়, কিন্তু আপনি এই হত্যাকাণ্ড জাস্ট বিকজ তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মেম্বার এজন্য বলে দিবেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই যে ভারতের মিডিয়ার পক্ষ থেকে বেরাজ অফ মিস ইনফরমেশন সারা দুনিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই জিনিসগুলা আমরা তো দেখছি। আপনারা বারবার কথায় কথায় বলেন যে স্বাধীনতা হুমকির মুখে, আমরা দেখছি নির্লজ্জভাবে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা মোদিজি মোদিজি করে যেভাবে হোয়াইট হাউসের সামনে মানে মোদির পদলেহন করলো, এটা কি বাংলাদেশের জন্য সম্মানজনক? আওয়ামী লীগের নেতা কর্মীরা ভারতকে বলছে বাংলাদেশে আক্রমণ করার জন্য। এটা কোথাকার স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা করো? সো জুলাই অভ্যুত্থানে যে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন, হ্যাঁ তাদের মধ্যে মতবিরোধ আছে। এনসিপি তাদের যৌক্তিক কারণে এই জুলাই সনদ সাইন করেনি, কিন্তু জাকারিয়া ভাই এখানে আছেন, খুব সুন্দরভাবে তিনি বিশ্লেষণ করেছেন। তাদের যৌক্তিক কারণ আছে এবং তাদের কারণগুলো অ্যাড্রেস হলে পরে তারা জুলাই সনদে সাইন করবে। আমাদের মধ্যে ইমপ্লিমেন্টেশন কিছু পলিসি নিয়ে জামাত, বিএনপি, এনসিপি এবং অন্যান্য স্টেক হোল্ডারদের মধ্যে মতবিরোধ থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য এবং এটা থাকতে হবে। এবং এই মতবিরোধ যে জায়গাগুলোতে আমরা একমত না, সেটা যে আমরা স্বাধীনভাবে বলতে পারছি, এটাই তো এই সৌন্দর্য। এটা তো গত 15 বছর ছিল না। সো এই জায়গাতে ডেফিনেটলি এই মতানৈক্যটাকে এটা মনে করার কোনো কারণ নেই যে এই মতানৈক্যের সুযোগ নিয়ে বাংলাদেশে আবার আওয়ামী লীগ কিংবা অস্থিতিশীল বাংলাদেশকে যারা করতে চায় তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবে, এই স্বপ্নে ঘুরে বেড়ায়। তাদের মধ্যে যতই বিভেদ থাকুক না কেন, যতই মতানৈক্য থাকুক না কেন, একটা ব্যাপারে বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ যে বাংলাদেশ আর সেই ফ্যাসিবাদী জায়গায় ফিরে যাবে না। সেই আয়না ঘরের কালচার বাংলাদেশে চিরদিনের মতো কবর হয়ে গিয়েছে, সেদিকে আর আমরা ফিরে যাব না। সেই গুমের সংস্কৃতি, সেই গণতন্ত্রহীনতার সংস্কৃতিতে আমরা ফিরে যাব না। হ্যাঁ, আমাদের মধ্যে কিছু জায়গায় মতানৈক্য থাকবে, আমরা আলোচনার মাধ্যমে একটা ঐক্যমতে পৌঁছবো এবং ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে সেই ঐক্যমতের ভিত্তিতেই নির্বাচন হবে এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইব্রাহিম কোন আসছে আপনার কাছে? সুলতান মোহাম্মদ জাকারিয়া একটু আগে তার কথা মাঝখান থেকে ইয়ে হয়েছিলাম। জি জি, আপনার কথা শুনি এখন। উনি যে সেসব বিষয় বললেন, আসলে সেসব একটু জোরে বলতে হবে, আপনার সাউন্ডটা একটু। জি না, আমি এখানে মিস্টার শীতাংশু গুহ, জি যা বলেছেন এসব বিষয়ে আমার আসলে বলার কোনো আগ্রহ বা রুচি নাই এবং আমি এগুলোকে কোনো ভয়েস দিতে চাইনি, বিকজ আপনি একটা যৌক্তিক বিষয়ে আলাপ করতে পারেন, যুক্তি দিতে পারেন, কিন্তু যেগুলো একেবারেই ধরেন বাস্তবতা বিবর্জিত, এবং আমি স্পষ্ট দেখছি যে উনি এখানে আমাদের আওয়ামী লীগের পলালালাতক নেতা নেত্রীদের মতো এক ধরনের ইলিউশনে আছে। এই ধরনের একটা ডিলিউশনাল স্টেটকে ভাঙ্গা ইটস নট ইজি। সো এটা আমি ওনার সম্বিত ফিরুক, ওনারা ভালোভাবে মানসিক শারীরিক যত্ন নিক নিজেদের, এতটুকু বলব। আর এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। অন্য কোনো প্রশ্ন থাকলে বলুন। আমি আপনার কাছে আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখি আপনাদের এই জুলাই সনদ দিয়ে একটু কথা বলবো। ইব্রাহিম, আপনার এনি কমেন্ট? আমি বা নকিব ভাই বা শীতাংশু আমি বা আমাদের সুলতান যারা আছেন এখানে সবাই, আমরা তো এমন পরিস্থিতি যাই নাই যে আমরা কেউ কারোর কথা শুনবো না।
এবং এই পরিস্থিতিতে আমরা গিয়েছিলাম দেখেই মানে আজকের এই পরিবর্তন বা এই বাস্তবতা নিয়ে আমরা কথা বলতেছি। প্রথম হচ্ছে যে আমি, যেহেতু এটা দীর্ঘ করা যাবে না, আমি জুলাই সনদ নিয়ে কথা বলতে চাই। প্রথম হচ্ছে যে জুলাই সনদ যেটা হচ্ছে, এটা কি বেসিস অফ হোয়াট? এটা কি পিপুল উইল? কনস্টিটিউশন যদি রেখে আপনি এটা যদি কথা বলেন, সুলতান যেটা বলছেন এক্স্যাক্টলি রাইট। আর এটা যদি পিপুল উইল হয়, আপনি তো আগেই পিপুল উইলের কথা বলবেন। এই জন্য আমি মনে করি এই জুলাই সনদের মধ্য দিয়ে আবার একটা রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে কয়েকটা রাজনৈতিক দলের মধ্যে। জনগণের যদি কোনো আশা আকাঙ্ক্ষা সত্যিকারের থাকে, সেই গত বছরের জুলাই মাসের 24 জুলাই অগাস্টে সেটার কোনো প্রতিফলন হয় নাই। সেটা যদি হইতো তখনই এটা একটা জুলাই ডিক্লারেশন নামে যে এই বেসিসে আমরা জনগণের ইনক্লুসিভ পলিটিক্স করব, সবাইকে নিয়ে করব, আমরা মানে আবার মানে স্বৈর শাসন যাতে না আসে এই ব্যবস্থা দেব, এই ধরনের কোনো অবস্থা তো দেখছি না। আমার যা সুজা একটাই যদি মন্তব্য করতে চাই আমি, 71 সালে তরুণ সমাজ মানে কে বঞ্চিত করা হয়েছিল। রাজনীতির যে ক্রীড়নক তারাই ক্ষমতা বুক করেছেন। 90 সালের আন্দোলন আমরা করেছি, সেখানেও কিন্তু কাগজে পত্রে দেখবেন এরাই প্রতারিত হবে এবং রাজনীতির যে মূল ঘটকরা আছেন তারা পিছন থেকেই মানে এমন ভাবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন এখন, যাতে দ্রুত নির্বাচনে যাওয়া যায়, আওয়ামী লীগ যাতে না আসে। মানে এইরকম জুড়াতালির মধ্য দিয়ে গেলে সংঘাত চলমান থাকবে, আমরা তো কোনো স্থায়ী ফয়সালায় যেতে পারবো না। এবং যে তারুণ্যের কথা আমরা বলতেছিলাম যে বাংলাদেশের তরুণ সমাজ জেগে উঠেছে, জেএনজি জেনারেল জেগে উঠেছে, এখানে জেএনজি কোথায় আর তরুণ সমাজ কোথায়? আর জুলাই সনদটা হচ্ছে অন দ্য বেসিস অফ হোয়াট? এটাই দিস ইজ মাই মানে কোয়েশ্চেন, আমার নিজেরই প্রশ্ন। এবং দেশটা নিয়ে একটা শেষ কথা যে আমরা একবার বলবো যে ভারত দেশ নিয়ে যাচ্ছে, আরেকবার বলবো পাকিস্তান নিয়ে যাচ্ছে, আরেকবার বলবো মানে এখন শীতাংশুদা যেটা বলছে যে আমেরিকা নিয়ে যাচ্ছে। মানে এই যে বাংলাদেশ গত 54 বছর আমরা বিভিন্ন মানুষকে নিয়ে নিচ্ছি, আমরা কি আমাদের দেশটা চালানোর কোনো ব্যবস্থা করতে পারি না? এই ব্যবস্থাটা কি? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস সৈয়দ আল আমিন রাসেল। আপনি শুনেন, জাকারিয়া এখানে আছেন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, এবং আপনি এই যে শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন বা ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের এই প্রবাসে স্টুডেন্টদেরকে নিয়ে অর্গানাইজ করার ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং আজকে এই যে এনসিপি সই করলো না, এবং মনে হচ্ছে একটা বিভক্তির মধ্যে দেশের এই জুলাই সনদ হলো, এই বিষয়ে হোয়াট ইজ ইউর রিঅ্যাকশন? আপনার স্বপ্ন এবং প্রত্যাশার বেশকমটা কোন জায়গায়, পার্থক্যটা কোন জায়গায় দেখছেন? ধন্যবাদ তাহের ভাই এবং আমার শ্রদ্ধেয় প্যানেলিস্ট যারা আছেন। তো আমি প্রথমে সুধাংশুদার যে কথাটা বললেন যে 24-এর গণ আন্দোলন সেটা কোনো গণ অভ্যুত্থান ছিল না, আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার এই শব্দ চয়নে এবং তার এই বিশ্বাসের প্রতি। কারণ জুলাইয়ের যদি 24-এর জুলাই যদি গণ অভ্যুত্থান না হয় তাহলে হাসিনার পালানোর কথা ছিল না। আর যেটা বললেন যে অলরেডি আপনার আমাদের পূর্ববর্তী যে আলোচকরা অলরেডি বলে গেছেন যে আপনার কার কি অবদান ছিল, হাসিনা কিভাবে কাজ করেছে এবং এই সনদ কিভাবে কাজ করবে। আর একটু বলি আমি, সেটা হলো উনি বিচারপতি মানিক সাহেবের কথাটা আনলেন। ওনার কাছে দুইটা কোশ্চেন আছে, সেটা হলো উনি যখন পলাচ্ছিলেন তখন কিন্তু ওনার কাছে 10 লক্ষ টাকা ক্যাশ পাওয়া যায়, এবং একটা দেশের বিচারপতি যখন 2টা দেশের পাসপোর্ট ধারণ করে সে কি বাংলাদেশের বিচারপতি সাংবিধানিকভাবে হতে পারে? তো উনি এই জিনিসগুলো দেখছেন না, উনি দেখছেন যে আপনার হাসিনা হেলিকপ্টার করে পালিয়ে গেল। এবং উনরা কিন্তু এই ইউনূস সাহেবকে কিন্তু এখন থেকে তারা বিরোধিতা করে না, ইউনূস সাহেবের বিরোধিতা করে যখন হাসিনা ছিল তারও বছর কয়েক আগে থেকে ইউনূসের পিছিয়ে কিন্তু তারা লেগেছিল। এনিওয়ে তাহের ভাই, সেটা এখন যে বিষয়টা আসছে সেটা হলো যে আমার কাছে মনে হচ্ছে যে এটা কিছুটা তড়িঘড়ি করা হচ্ছে এবং এটা অনেকটা ইম্যাচিউর আমার কাছে মনে হচ্ছে। কারণ আপনার নির্বাচনের সময় খুব কম, গণভোটের সময়ও খুব কম, এত অল্প সময় এগুলি করা আসলেই আমার কাছে মনে হচ্ছে সম্ভব না। তবে আমি একটা জিনিস বুঝি, সেটা হলো যে আপনার এনসিপির উচিত ছিল আপনার এটা নিয়ে আরো বেশি আলোচনা করা, আরো বেশি পর্যালোচনা করা এবং তার মতাদর্শে বিশ্বাসী যে দলগুলি আছে সেই দলগুলির সাথে তারা বৈঠক করা এবং একটা জায়গায় মানে এসে সিগনেচার করা। কারণ হলো যে বাংলাদেশকে যে কোনো পরিস্থিতি থাকুক না কেন নির্বাচনের দিকে যেতে হবে এবং যারা নির্বাচিত সরকার তাদের কাছে হস্তান্তর করতে হবে।
এইখানে যে বিষয়টা হলো কি যে আপনার আইনের যে সংস্কার, অর্থনৈতিক অবকাঠামো, রাজনৈতিক যে সংস্কার, হ্যাঁ, জাতীয় ঐক্য, এই যে জিনিসগুলি, এই জিনিসগুলির জন্য কিন্তু আমি সবসময় যে জিনিসটা বলে আসছি সেটা হলো যে, ফর এক্সাম্পল, বড় বড় রাজনৈতিক দল যদি এই সংস্কারকে না মানে আপনি কি করবেন? কিছু করার নেই। ইউনূস সরকারের উচিত ছিল এই যে আপনার সংস্কার যে প্রস্তাবনা, এই প্রস্তাবনাগুলোকে অনেক আগেই গণভোটে নিয়ে আসে। গণভোটে নিয়ে আসার পরে যে বাংলাদেশের জনগণের যে রায়টা, এই রায়টা রাজনৈতিক দলগুলোর সামনে যদি টেবিলে যদি দেয়া হতো যে লোক, এটাই হলো যে বাংলাদেশের জনগণ চাচ্ছে, এটা বাংলাদেশের জনগণের অধিকাংশ জনগণ এটা চাচ্ছে, এখন তোমরা আসো আলোচনা করবার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সো জাকারিয়া, সুলতান মোহাম্মদ জাকারিয়া, আপনার কাছে জানতে চাই যে ওকে, ইজ দেয়ার এনি ওয়ে যে এনসিপি সই করবে এটা, না সই করবেই না একেবারে? ইজ দেয়ার এনি ডায়ালগ গোয়িং অন অর এনি রুমস ইউ হ্যাভ, যে রুম আছে এই রুমের মধ্যে এনসিপি এতে স্বাক্ষর করতে পারে, বা কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা আছে কিনা? অবশ্যই আছে। আমরা তো বলি নাই যে আমরা স্বাক্ষর করবই না, আমরা বলেছি যে এখনো এক ধরনের কম্প্রোমাইজের, এক ধরনের মানে মিডল গ্রাউন্ডের চেষ্টা চলছে। আমরা আশা করি যে মানে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো দল বিশেষে একটা জায়গায় আসার সুযোগ থাকবে এবং এনসিপি তাতে স্বাক্ষর করবে। আরেকটা জিনিস জানতে চাই যে নির্বাচন সামনে আমরা শুনতে পাচ্ছি, এবং নির্বাচনে আপনারা জানেন যে বাংলাদেশে অ্যালায়েন্স হতে পারে। কেউ কেউ বলছেন যে বিএনপির নেতৃত্বে একটি অ্যালায়েন্স হবে, আরেকটি বলা হচ্ছে জামাতের নেতৃত্বে অ্যালায়েন্স হতে পারে। সো এনসিপি কোন অ্যালায়েন্সের সাথে কমফোর্টেবল বলে মনে করে তাদেরকে? জামাত অ্যালায়েন্স না বিএনপি অ্যালায়েন্সের সাথে কমফোর্টেবল মনে করে? এটা একটা কঠিন প্রশ্ন, কারণ দুইটা জোটের আমরা সম্ভাবনা শুনছি, এখন পর্যন্ত কি রূপ নেয় আমরা এটা দেখতে হবে। আমরা দলের স্বার্থ এবং সর্বোপরি দেশের স্বার্থ বিবেচনা করে যে জোটের সাথে গেলে উত্তম, আমি বিশ্বাস করি যে আমরা সে দিকটাতেই যাব। দুইটা জোট থেকেই এনসিপির সাথে একটা সম্পর্ক, একটা যোগাযোগ মেনটেন করার চেষ্টা করা হচ্ছে, এবং আমি নিশ্চিত যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা এটা দেখবো যে আমরা আসলে কোন দিকে যাই। এগেইন সেটা আমি মনে করি যে আমরা দল এবং সর্বোপরি দেশের স্বার্থে আমরা উত্তম সিদ্ধান্ত যা হয় ওই সময় আমি মনে করি যে আমাদের নেতৃবৃন্দ সেই সিদ্ধান্ত নেবে। একটা প্রশ্ন যদি করি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিএনপি, জামাত এন্ড এনসিপি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? না, এটা তো খুবই অবভিয়াস। আপনি বিএনপি একটা 50 ইয়ার্স ওল্ড লেগেসি পার্টি, ওরা 3-4 বার রাষ্ট্র শাসন করেছে। তাদের কি যোগ্যতা আছে, কতটুকু ডেলিভার করতে পারে এবং কি না পারে সেটা বিষয়ে আমরা অবগত আছি। এবং অব্যবস্থাপনা, দুর্নীতি, এসব বিভিন্ন বিষয় নিয়ে তাদের একটা ব্যাগেজ আছে। আবার জামাতের একটা ব্যাগেজ আছে, ওদের 71 নিয়ে একটা ব্যাগেজ। তারপরে আমি মনে করি যে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা চান, এটা কি একটা কল্যাণ ভিত্তিক রাষ্ট্র না ইসলামী শরিয়া স্টেট, এই বিষয়গুলো আমি মনে করি আরো স্পষ্ট হওয়া দরকার। বিকজ এই বিষয়গুলোর সাথে তো এনসিপির কিংবা মধ্যপন্থী কোনো রাজনৈতিক দলের কোনো সংযোগ নেই। আমরা একটা আধুনিক উদার গণতান্ত্রিক দল মানে দেশ চাই, সেখানে মানুষের রাইটস গুলোকে রেসপেক্ট করা হবে, সেখানে একটা সুশাসন প্রতিষ্ঠা করা হবে, সেখানে বৈষম্য কমিয়ে আনতে রাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোগ থাকবে, সেখানে ক্রুড ক্যাপিটালিজম একেবারে মানে কি বলে এখন তো হয়ে গেছে এটা ক্রুনি ক্যাপিটালিজম, দুর্বৃত্তায়িত পুঁজিবাদের বিরুদ্ধে আমরা একটা মধ্যপন্থী মিশ্র অর্থনীতি আমরা করতে চাই, অফার দিতে চাই। সো আমি মনে করি এখানে পার্থক্যগুলো এত বেশি যে আপনি
just to give a comprehensive summary will take a lot of time, but briefly, it's like comparing apple with an orange. এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা একটা বিশাল লেজিটিমেসি নিয়ে গড়ে ওঠা একটা দল। হ্যাঁ, এটা কত পার্সেন্ট সমর্থন আছে, কি সংগঠন আছে, সেটা এই মুহূর্তে স্পষ্ট না। সেটা হয়তো একটা দুইটা ইলেকশন সাইকেল গেলে আমরা বুঝবো যে আমাদের প্রকৃত পার্সেন্টেজ অফ ভোট কত। কিন্তু এটা যে লেজিটিমেসি এই মুহূর্তে আছে, আমি মনে করি সেটা বিএনপি কিংবা জামাত বলি, উইথ অল রেসপেক্ট টু দেম, তাদের যে অতীত ইতিহাস এবং ব্যাগেজ সেগুলো যদি আমরা কম্পেয়ার করি, এনসিপি অফার বোথ অফ দেম অর ইদার অফ দেম, যেটা একটা হিউজ একটা লেভারেজ। এবং আমি মনে করি যে এনসিপি যে জোটেই যাবে, এনসিপি এই জুলাই গণঅভ্যুত্থানের যে লেজিটিমেসি বৈধতা সেটা নিয়ে যাবে। এবং আমরা যে রিফ্রেশিং নিউ রাজনৈতিক যে আইডিয়াস নিয়ে আসছি, বন্দোবস্ত নিয়ে আসছি, সে বিষয়গুলো যেই জোটেই যাই আমরা, সেটা উইল বি হেল্পফুল টু ইদার অফ ইলেকশন। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে আসতেছি, 1 মিনিট। উনি একটা কথা বলছে, একটু ডক্টর রকিবুর রহমানকে প্রশ্ন করি। ডক্টর রকিব, এর আগেও আলোচনা হয়েছে যে আপনারা আসলে জামাতে ইসলাম কি তাদের যে শরিয়া যে বা ইসলামিক যে রাষ্ট্র প্রতিষ্ঠার যে ঘোষণা আগে দিত তারা, এটা থেকে অনেকে মনে করেন সরে আসছে, এখন তারা কল্যাণ রাষ্ট্র চায় না শরিয়া রাষ্ট্র চায়? এটা একটু আগে সুলতান জাকারিয়ার প্রশ্ন তুলেন। হোয়াট ইজ দি আনসার? 1 মিনিটে আমরা আজকে শুনবো, সময় শেষ হয়ে গেছে আমাদের। না, এটা অ্যান্সারটা 1 মিনিটে দেওয়া খুব কঠিন, 1 মিনিটে দেওয়া সম্ভব না। বিষয়টা হলো যে এই প্রশ্নটা উদ্দেশ্য প্রণোদিত, এবং এই প্রশ্নটার মাধ্যমে একটা এমন একটা জায়গায় জামাত ইসলামীকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় যেটার মাধ্যমে জামাত যেই উত্তরটাই দিক এটার মাধ্যমে বিপদে পড়ে যাবে। এটার কথা একটাই, এটার জবাব একটাই, যে বাংলাদেশের অধিকাংশ মানুষ শরীয়ত সম্মত জীবনযাপন করে। সুলতান মোহাম্মদ জাকারিয়া বিবাহিত কিনা আমি জানি না, কিন্তু উনি যদি বিবাহিত হয়ে থাকেন, উনি শরিয়া মোতাবেক বিয়ে করেছেন। উনি ওনার বাবা থেকে শুরু করে ওনার দাদার থেকে সম্পত্তি যেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, এটাও শরিয়া সম্মতভাবে তিনি পেয়েছেন। সুতরাং বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা মুসলিম ধর্মাবলম্বী, তারা শরীয়ত সম্মত জীবনযাপন করেন সামাজিক এবং ব্যক্তিগত আচার আচরণের ক্ষেত্রে। সুতরাং এই শরিয়া নাকি কল্যাণমুখী, এই দুইটাকে পাশাপাশি সামনাসামনি এনে একটা মানে কি বলা যায় যে একটা মানে মানুষকে খেপানোর একটা বুদ্ধি তৈরি করার, এই ট্র্যাপে জামাত পা দেবে না। জামাত তার এজেন্ডা কিন্তু পরিষ্কারভাবে জনগণের সামনে পেশ করেছে। জামাত কি করতে চায়? জামাত একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করতে চায়, যেটা মুখে অনেকেই বলতে পারে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর যে 2 জন মন্ত্রী 2001 থেকে 2006 ক্ষমতায় ছিলেন, এর মধ্যে আমার আব্বাও একজন ছিলেন, তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষ পরিষ্কার জানে যে বাংলাদেশের প্রশাসন যেই মানে দুর্নীতির মধ্যে নিমজ্জিত, সেই জায়গায় এই 2টা মন্ত্রণালয় ছিল ইজ এ শাইনিং লাইট, এবং এই শাইনিং লাইটটাই জামাত অন্য মন্ত্রণালয়তেও পৌঁছায় দিতে চায়। সো দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এবং যেই বাংলাদেশের মধ্যে কেউ প্রশ্নের ঊর্ধ্বে থাকবে না, এভরিবডি উইল বি অ্যাকাউন্টেবল, এরকম একটা কল্যাণময় রাষ্ট্র জামাত ইসলামী প্রতিষ্ঠিত করতে চায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জি, সিদ্ধাংশু, তারপরে ইব্রাহিম সিদ্দিক আপনার কাছে 1 মিনিট করে বলুন, আমাদের সময় শেষ হয়ে গেছে। জি, 1 মিনিট। আমি সংক্ষিপ্তে, আমি প্রথমে আমার কথায় আপনারা আঘাত পাইলেও কিছু করার নাই, যাহা বাস্তব, যাহা সত্য, আমি তাই বলেছি। 1 নম্বর। 2 নম্বর হলো, প্রফেসর নকিবুর রহমান সাহেব বলছেন আওয়ামী লীগ যদি জনপ্রিয়তা থাকতো তাহলে শেখ হাসিনাকে পালায় যেতে হতো না। 1 নম্বর হলো যে শেখ হাসিনা পালায় যায়নি, তাকে বাংলাদেশ গভর্নমেন্ট সসম্মানে ভারতে পৌঁছে আসুক, তাহলে উনি বাংলাদেশে ফেরত আসুক। দিস ইজ দ্য ডিস্টরশন অফ ট্রুথ। এবং এই ধরনের কথা আমরা যারা আমাদের পরিবার নির্যাতিত হয়েছে 15 দিন, সুলতান মোহাম্মদ জাকারিয়া ভাই আছেন, সৈয়দ ইব্রাহিম ভাই আছেন,
আপনারা I hope you don't disrespect us. আপনি আপনার কথা বলতে পারেন। You don't disrespect us, ভাই। প্রবলেম হচ্ছে যে আপনি তো কথা বলতে দিচ্ছেন, আপনি কথা বলেন, কিন্তু আপনি আজগুবি কথা আমাদের সামনে বলবেন, we cannot validate that. আপনার এটা ভালো লাগবে না। আমার ভালো লাগা, সুলতান ভাইয়ের ভালো লাগা, ইব্রাহিম ভাইয়ের ভালো লাগা, এটা কোয়েশ্চেন না। কোয়েশ্চেন হলো যে you cannot offend us. শুনুন, আপনার আনচেক আপনি মোদিজির পা চাটবেন এর সামনে বসে, কি বলা যায় যে হোয়াইট হাউসের সামনে বসে, আর আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লেকচার দিবেন। We are not going to tolerate that, দাদা। আমরা আপনাকে আমাদেরকে অপমানিত হতে দেব না। And I speak on behalf of all three of us. নকিব ভাই আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হইলো যে সুধাংশুদা শুধু হাসিনা পালায় নাই, হাসিনার পুরো টিম পালিয়েছে। সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী পালিয়েছে, তাদের দুর্নীতি, তাদের অসত্য আচরণ এবং বাজে আচরণের জন্য, অগণতান্ত্রিক আচরণের জন্য। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আমি নকিব ভাইয়ের সঙ্গে আরেকটা অ্যাড করি, শুধু মোদিজি পাচাটা কিন্তু আসে নাই, এখানে এসছে অকথ্য ভাষায় বাবা মা তুলে কতটা নিকৃষ্ট ভাষায় তাদের বুকের ভাষা চর্চা করতে পারে সেটা আওয়ামী লীগ গত 2 টার্মে দেখিয়ে দিয়েছে নিউ ইয়র্কে। কত কিছুদিন আগেও যখন মাহফুজ আসছে তখনও দেখিয়েছে, যখন আপনার এনসিপি 2 নেতা এসছে তখনও কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী আপনাদের, আমি জানি না আপনি ছিলেন কিনা, আপনারা কিন্তু দেখিয়েছেন সেখানে আপনাদের মুখের ভাষা কি কেমন হতে পারে। আচ্ছা শোনেন, এবার একটু কষ্ট করে আমার কথা শুনেন, কারণটা হলো আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছি না, আমি আওয়ামী লীগের কোনো পদেও নাই। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে দেশটি বাংলাদেশ আওয়ামী লীগ দেশটি সাধন করেছে বঙ্গবন্ধু এর প্রতিষ্ঠাতা, এবার তো কোনো সন্দেহ নাই। এখন আপনার সন্দেহ থাকলে আই এম সরি। যেটা এখন আপনি বলছিলেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে কিনা, যদি আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে কিনা, যে ইলেকশনটার কথা বলতেছেন না, ওখানে আওয়ামী লীগকে পার্টিসিপেট ইনক্লুসিভ ইলেকশন করতে দেন, টের পাবেন যে বা আপনারা কেউ নাই ওখানে, মাঠে কেউ থাকবেন না। কারণ আওয়ামী লীগ একটি ৭৮-৭৯ বছরের একটি দল, এর মধ্যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা অনেকে দুর্নীতি করছে, দ্যাটস ফাইন, এর থেকে অস্বীকার করতেছে না, যার জন্য তারা ক্ষমতাচ্যুত হয়েছে। কিন্তু এর যে জনগণের মধ্যে যে একটি শক্তি আছে, এই শক্তি আবার উচ্চ দাঁড়াবে, এবারে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই। এবং ৭১ যখন আপনারা পালিয়ে গেছেন, আপনারা আবার সবাই পালিয়ে যাবেন। এবারে আপনারা চাই না যে আপনাদের কোনো ক্ষতি হোক, আমেরিকা আসছেন, আবার আমেরিকা আসেন, আমরা এখানে শান্তিপূর্ণভাবেই থাকবো, বাট আনফর্চুনেটলি দ্যাট ইজ দি রিয়েলিটি। আবার আসতেছে, এবার কোনো সন্দেহ নাই। আর বলছেন ভারতের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে, 14 মাসেতে একটা চুক্তি বাইর করতে পারলেন না যে ভারতের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে আওয়ামী লীগ, ওই একটা বাইর করতে পারে, বরং আপনারা এখন দেশ বিক্রি করে দিতেছেন। আনফরচুনেটলি কার কাছে বিক্রি করছে ওরা? সেটাই, যে কার কাছে বেচছে বলেন না ভাই। বিক্রি করতেছেন পাকিস্তান। আপনি একদিকে বলেন আপনি আওয়ামী লীগের রাজনীতি করেন না, আবার আরেকদিকে বলছেন আওয়ামী লীগ ফেরত আসবে। যাকে দাদা একটু খোলাসা করে বলেন, আপনি তো আওয়ামী লীগেরই রিপ্রেজেন্টেশন করছেন এখানে। পরাজিত করতেছে আপনার 400 কোটি টাকার পলাতক, এটা কিন্তু আমরা বলি নাই, এটা আপনার প্রধানমন্ত্রী বলে যাচ্ছেন কিন্তু দাদা, এটা কিন্তু আমরা বলি না। 400 কোটি টাকার ড্রাইভারের কথা। আওয়ামী লীগ 17 বছরে $20 বিলিয়ন পাচার করছে, আর বর্তমান সরকার 13 মাসে $20 বিলিয়ন পাচার করছে। আমি তো বললাম, এই যে মানিকের কথা বললেন, বিচারপতি মানিকের কথা বললেন, 2টা দেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কি বিচারপতি হতে পারে কিনা? এখনকার উপদেষ্টারা প্রায় সবারই 2-3টা দেশের পাসপোর্ট আছে। এটা ব্ল্যাঙ্ক কথা। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি। আপনি 30 সেকেন্ড শেষ করেন, 30 সেকেন্ড। আমি শেষ করে দিচ্ছি যে এখন এই আমার এই জাকারিয়া, ইয়ং ম্যান জাকারিয়া বললো যে আমি ইলিউশনে আছি। আমি 1975 সনে বঙ্গবন্ধুর হত্যা দেখছি, আমি জিয়াউর রহমানের হত্যা দেখছি, আমি এরশাদের পতন দেখছি, আমি খালেদা জিয়া, শেখ হাসিনার পতনও দেখলাম। আমি বেশি দিন না ইউনুসের পতনও দেখবো। আমি কোনো ইলিউশন থেকে কথা বলতেছি না। আপনিও দেখবেন, আপনার তো বয়স একেবারে কম। চলে যাবে, ওনারা কি পদক্ষেপ নেবেন আপনি? ইউনুস চলে যাবে না, ইউনুসকে যাইতে বাধ্য করা হবে। হ্যাঁ, এইটুকু। ওকে, আপনার কথা শেষ। আর আরেকটা কথা বললেন যে এই তথাকথিত গণ অভ্যুত্থানের সময় মেরেছে, এখন তো ভাই পরিষ্কার কারা মারছে ছাত্রগুলিকে,
কি সরকার মারছে নাকি আপনারা মারছেন স্নাইপার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে উত্তর আসবে, অনেক ধন্যবাদ। সব প্রশ্নেরই উত্তর আসবে যখন আপনারা ক্ষমতা থাকবেন না, তখন দেখবেন আবার এগুলি সব বেরোবে। থ্যাংক ইউ। আমি বলছি আপনার কথা শেষ দাদা না, একটা লাস্ট অনেক কথা বলে ফেলছেন আপনি অলরেডি। না আমি দাদা আমি আপনাকে একটু বলি, সেটা কি আপনি বিশ্বাস করেন আপনার শান্তিপূর্ণ সহাবস্থানই বিশ্বের সবচেয়ে বেশি শান্তিপূর্ণ সহাবস্থানই বিশ্বের সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা। সবাই থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, সময় অনেক বেশি দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। তাহের ভাই, আমি 1 মিনিট বলি এবং আই উইল হ্যাভ টু গো। সেটা হচ্ছে দাদা, আওয়ামী লীগের ইলেকটোরাল সাকসেস বিষয়ে এতই কনফিডেন্স যে আওয়ামী লীগ 2014 সালের পর থেকে কোনো ইলেকশন দিতেই ভয় পাইছে, যে না আমি কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিব না, দিলে আমি হারবো। আচ্ছা, এটা গেল বাংলাদেশের ইতিহাসে, কেন পৃথিবীর আপনি যদি একটা সোসাইটি, একটা স্টেটের এক্সাম্পল দেখাইতে পারেন যে দেশে এইভাবে পরাজিত হওয়ার পরে, গণ অভ্যুত্থানে পরাজিত হওয়ার পরে একটা দেশের 300 এমপি, 500 উপজেলা চেয়ারম্যান, কয়েকশো পৌরসভা চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের বিচারপতি, বাইতুল মোকাররমের খতিব, পুলিশের আইজি, এরা মানে একটা দলের সাথে সংশ্লিষ্ট এত হাজার হাজার লোক এভাবে গণহারে একটা দেশ ছেড়ে পালিয়ে যায়। এর যে ডিসগ্রেস, এবং এর পরও যে দাদা এখানে বসে আওয়ামী লীগ টেক গুড কেয়ার অফ ইউর সেলফ, কারণ এখন জি এইসব বিতর্ক শুনে আমরা সেই মানে 72 থেকে এই দালাল রাজাকার বিএনপি এসব বলে এই বিতর্কের মধ্যেই তো আমরা গত 50 বছর চালাইলাম। আমরা মনে করছিলাম যে এই 24-এর পরে আপনারা না, এই তরুণ সমাজ ভাইয়েরা আপনারা বললেন যে আমরা সবাই মিলে একটা ইনক্লুসিভ রাজনীতি করব, আমরা আর এইসব করব না। কিন্তু এখন আবার তো বসে কি ওই মানে এখন কাউকে আমরা ভারতের বলতেছি, কাউকে আমেরিকার বলতেছি, আমরা তো ওই চক্র থেকে বেরিয়ে আসতে পারলাম না। আমি শুধু একটা কনক্লুশন দেই, আবারও এই জামাত, বিএনপি, আওয়ামী লীগও প্লেয়ার, এখন সে বাইরে থেকে খেলতেছে। এই খেলোয়াড়দের হাতে আপনাদের তরুণ সমাজের সমস্ত উচ্ছ্বাস ম্রিয়মান হওয়া আবারও দেখবো আমরা। এই সুধাংশু যেমন বলছেন যে আমরা 71 দেখেছেন, 75 দেখেছেন, মানে এইটাও আমরাও দেখবো দুঃখ করে একদিন যে সুলতান মোহাম্মদ জাকারিয়াদেরও স্বপ্ন কিভাবে নিঃশেষ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। 30 সেকেন্ডসে বলি, এটা নিয়ে আমার কোনো রিলেশন নাই যে এইটা আমরা 2014 সালে আমরা মহাবিশ্ব জয় করে ফেলেছি। পৃথিবীতে ন্যায়ের সংগ্রাম এটা অনন্তকাল চলবে, ভালো মন্দের সংগ্রাম, কিন্তু ভালোকে ভালো বলা, ন্যায়কে ন্যায় বলা, এটা সৎ সাহস লাগবে। এখন আমি যখনই যাই, আমি 2009 সালে আওয়ামী লীগকে ভোট দিয়েছিলাম, আই ফিল বিট্রেড। আমার বাবা, আমি সবসময় বলি, আমার বাবা এখনো আওয়ামী লীগ করে, আমার সাথে ঝগড়া করে। আমি তো ওই পরিবেশের মধ্য দিয়ে আমি বেড়ে উঠেছি, কিন্তু আমি আই হ্যাড দ্য মোরাল কারেজ টু আনলার্ন, টু সি থিংস অবজেক্টিভলি, যে আমার সামনে যা ঘটেছে ক্যান আই অবজেক্টিভলি আনবায়াসলি জাজ ইট। হ্যাঁ, তো এই বিষয়টাতে আমার যেহেতু সাহস আছে, আর 10 বছর পর যদি এই তরুণরা বিপথে যায়, I will speak for the truth. So ওই সাহস আছে। আমি চাই না যে আমাদের শীতাংশু গুহার দাদার মতো আমাদের স্মৃতিধ্বংস হোক এবং আমরা আসলে সত্যকে সত্য, ন্যায়কে ন্যায় না বলি। আমার স্মৃতি অত্যন্ত প্রখর এবং আমি নিজেকে অত্যন্ত সুস্বাস্থ্যবান বলে মনে করি এটা আমার হয়তো উপর আল্লাহর আশীর্বাদ। তা আপনাকে বলি যে আওয়ামী লীগ 14 সালে 18 এবং 24-এ ইলেকশন ছিনিয়ে নিছে, এটাও সত্য। আওয়ামী লীগ জনপ্রিয় হয়েছে ইউনূসের 1 বছরের দুঃশাসনের ফলে। আজকে
মানে জনপ্রিয় হয়ে গেছে। এটা Thank you so much. Thank you. Anna, no more. নকিব ভাই, আপনি যদি 1 মিনিট 30 সেকেন্ড আপনি কিছু বলতে চান, দ্যাটস ইট, উই হ্যাভ টু না, ডেফিনেটলি জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে অধিকাংশ রাজনৈতিক দল একটা নতুন বাংলাদেশের সূচনা করেছে। দিস ইজ দ্য বিগিনিং। ডেফিনেটলি ইটস নট পারফেক্ট, বাট উই হ্যাভ টু স্টার্ট সামওয়্যার। এবং আই লুক ফরওয়ার্ড টু এ রিয়েলি প্রসপারাস বাংলাদেশ, যেটা ফেব্রুয়ারি ইলেকশনের মাধ্যমে ইনশাআল্লাহ গণতন্ত্রের ট্রেনে আমরা ফাইনালি উঠে পড়ব। থ্যাংক ইউ ডক্টর নকিব, প্রফেসর নকিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ জনাব সুলতান মোহাম্মদ জাকারিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ শীতাংশু গুহ, থ্যাংক ইউ সৈয়দ আলামিন রাসেল, ইব্রাহিম চৌধুরী খোকন এবং আমাদের মনির হায়দার ভাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।